কখনো কি ভেবেছেন ভালোবাসা সত্যিই শেষ হয়ে যায় নাকি শুধু মানুষটাই হারিয়ে যায়? অতীতের স্মৃতি আর বর্তমানের বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আজও কাঁদে কিছু না বলা গল্প। প্রেমের নির্বাসনের এই নবম পর্বে খুলতে যাচ্ছে এমন কিছু সত্য যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে, হয়তো আপনি নিজের গল্পটাই খুঁজে পাবেন এর মাঝে। এই পর্বে অপেক্ষা করছে নতুন মোড়, অজানা কষ্ট আর এক অদ্ভুত অনুভূতির ঝড়। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনিও বলবেন, ভালোবাসা এত কঠিন কেন? গল্পটা শুনে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন হৃদয়ে ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাপোর্টই আমাদের নতুন গল্প বলার বিকেলের কুঁকড়ে যাওয়া শরীরটা এই প্রশান্ত স্বরে কিছুটা শিথিল হয়ে এলো। অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইল সে। তিনি বিকেলকে টেনে নিয়ে নিজের একদম কাছে বসালেন। বিকেলের মনে হয় এই মানুষটার শরীর থেকে এক ধরনের মায়াবী আভা বেরোচ্ছে, যা মুহূর্তেই মনের সব বিষাদ শুষে নিতে সক্ষম। মহিলাটি বিকেলের চুলে আঙুল চালাতে চালাতে বললেন, তুমি ভাবছো তো আজ কেন হুট করে এই আয়োজন? কেন রোদ্দুর কোনাকে এখানে এভাবে নিয়ে এলো? আসলে মা, সম্পর্ক হলো বাতাসের মতন, ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। আর বিয়ে হলো সেই বাতাসের বুকে একটা নোঙর। নৌকো যেমন নোঙর ছাড়া মাঝ দরিয়ায় দিশেহারা হয়ে ঘোরে, মানুষও তেমন একটা পবিত্র বন্ধন ছাড়া জীবনের পথে ছিটকে যেতে পারে। বিস্ময়তা এবার মুগ্ধতায় রূপ নেয়। বিকেল হাঁ হয়ে গিলছে কথাগুলি। মহিলাটি তাই দেখে অধরে একটা মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন পুনরায়, বিয়ের মানে কেবল দুটো মানুষের এক হওয়া নয় মা। বিয়ে হলো একজনের আমানত অন্যজনের হাতে তুলে দেওয়া। স্বামী আর স্ত্রী হলো একে অপরের ছায়া। রোদ উঠলে ছায়া যেমন শরীরকে ছাড়ে না, দুঃখের দিনেও তারা তেমন একে অপরকে আংলে রাখে। রোদ্দুর তোমাকে আজ এখানে এনেছে কারণ ও তোমাকে স্রেফ ভালোবাসতে চায় না, ও তোমাকে রক্ষা করতে চায়। ও চায় স্রষ্টা আর মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে, এ আমার অর্ধাঙ্গিনী। একটা ঠান্ডা হাওয়ার দমক বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। বিকেলের মনে হয় তার হারিয়ে যাওয়া মা আজ অন্য কোনো রূপে ফিরে এসে জীবনের পাঠ দিচ্ছেন। সে অজান্তেই এই মহীয়সী নারীর স্নেহের আঁচলে নিজেকে সঁপে দিতে চাইল। ঘরটার পুরনো শ্রীহীনতা হঠাৎ করেই এক মায়াবী প্রাসাদের রূপ নেয় যেন। মহিলাটি বিকেলের কপালে আলতো করে চুমু খেয়ে বললেন, আজকালকার দুনিয়ায় মানুষ শুধু মুহূর্ত খোঁজে মা, স্থায়িত্ব খোঁজে না। কিন্তু বিয়ে হলো সেই চিরস্থায়ী অঙ্গীকার যা মৃত্যুর পরও থেকে যায়। তুমি শান্ত হও, স্থির হও আর শক্ত হও। লড়াই করে জিতে নাও যা কিছু তোমার। সৃষ্টিকর্তা সকলের সাথেই থাকেন, তাকে খুঁজে নাও, চেয়ে নাও। আমি দোয়া করি এই যে তোমার দুচোখে যত অপ্রাপ্তির আখ্যান দেখতে পাচ্ছি, তা যেন একদিন অলংকার হয়ে তোমার গলায় জড়ায়। সইতে পারে না মেয়েটি আর, দুর্বল চিত্ত নেতিয়ে পড়ে। হু হু করে বয়ে চলা নদীর কলতানে ভাসিয়ে দেয় নিজেকে। চোখ দুটি ঝরায় আবারও বৃষ্টি। মহিলাটি সস্নেহে আঙুল দিয়ে তা মুছে নিয়ে নিজের শাড়ির আঁচলে মুছে নিলেন। ওর মাথায় হাত রেখে বিড়বিড়িয়ে আওড়ালেন, সৃষ্টিকর্তা তোমায় তাই দিক যা তুমি কোনোদিন কল্পনাও করনি। সে রাতেই বিয়েটা হয়ে গেল দুজনার। কোনো রাজকীয় আয়োজন ছিল না, ছিল না সানাইয়ের উচ্চকিত সুর কিংবা লোক দেখানো কোলাহল। কোনো এক অলক্ষ্যে লেখা হয়ে যাচ্ছিল এক শাশ্বত উপাখ্যান। জীর্ণ সেই জীর্ণ ঘরটির পুরনো দেওয়ালগুলো সাক্ষী হয়ে রইল। বাইরে আকাশের চাঁদটা একফালি হাসির মতো ঝুলে থেকে ক্লান্ত হয়ে ডুবে গেছে দিগন্তের ওপারে। কোনো জ্যোৎস্নার বন্যা নেই, জেগেছিল শুধু অনন্ত নক্ষত্রবিথি। যেন এক বিশাল কৃষ্ণ মখমলের জমিনে কেউ দুর্ঘটনাবশত শুভ্র শ্বেত চন্দনের কৌটা ঢেলে দিয়েছে, আর সেই আলোক বিন্দুগুলোই অপলক নেত্রে চেয়ে রইল পৃথিবীর এই নিভৃত কোণে। পবিত্র শব্দ উচ্চারণের পর যখন কবুল শব্দটি তৃতীয়বার ধ্বনিত হয়, বিকেলের বুকের ভেতরটা এক শান্ত সমুদ্রের তটে নরম ঢেউ হয়ে আছড়ে পড়ল যেন। অদৃশ্য কোনো দৈব শক্তিতে রোদ্দুর আর বিকেল মিশে গেল এক অবিচ্ছেদ্য মোহনায়। শব্দহীন সেই গভীর ক্ষণে বিকেলের কাঁপা আঙুলগুলো যখন রোদ্দুরের দৃঢ় বাঁধনে আশ্রয় নিল, পৃথিবীর সব অনিশ্চয়তা কর্পূরের মতো মিলিয়ে গেল বাতাসে। বিয়ের সেই শুভ্র মুহূর্ত কোনো উৎসবের কোলাহল নিয়ে আসেনি,
এসেছিল প্রশান্ত এক বিকেলের শেষে নেমে আসা স্নিগ্ধ সন্ধ্যার মতো। সেখানে ছিল না কোনো পরিচিত মুখের ভিড়, সাক্ষী ছিল শুধু নীলচে কালো আসমান আর অগণিত নক্ষত্রপুঞ্জ। তারা যেন একে একে নেমে আসছিল আশীর্বাদের আলোক রেখা হয়ে। নক্ষত্র খচিত সেই নির্জন রাতেই শুরু হলো তাদের নতুন পথচলা, যার শেষ সীমানা হয়তো কেবল ওই আকাশই জানে। হিমেল হাওয়ায় উড়ছে দুজনের চুল। ওরা দাঁড়িয়ে আছে ছাদের কার্নিশ ঘেঁষে। গভীর রাতের নিস্তব্ধ চাদরে ঢাকা পড়েছে শহরটা। উত্তরে বাতাসের ঝাপটায় এই মুহূর্তে হাড় কাঁপানো শীতে কুপোকাত হওয়ার কথা থাকলেও ওদের শরীর তা মানছে না, বরং এক অজানা প্রেমময় শিহরণ আর উত্তেজনায় দুজনের রক্তে যেন উষ্ণতার স্রোত বইছে। রোদ্দুর বিকেলের ঠিক পেছনে দাঁড়িয়ে, তার এক হাত প্যান্টের পকেটে অবহেলায় গোঁজা, অন্য হাতটি দিয়ে বিকেলকে পেছন থেকে পরম মমতায় আঙলে রেখেছে সে। বিকেলের পিঠ ঠেকে আছে রোদ্দুরের চওড়া বুকে, যেখানে হৃৎস্পন্দনের প্রতিটি ধুকপুকানি নতুন সুর তুলছে আজ। হঠাৎ রোদ্দুর খুব নিচু কণ্ঠে গভীর স্বরে টেনে টেনে ডেকে উঠল, বিকেল। বিকেল ঘাড় ফিরিয়ে তাকাতেই তার চোখের মণিতে বিস্ময়ের ঝিলিক দেখা যায়। রোদ্দুরের হাতের 2 আঙুলের মাঝে নক্ষত্রের আলো মেখে জলজল করছে একটা ছোট্ট নিখুঁত সাদা পাথরের আংটি। ছেলেটার ঠোঁটে একচিলি রহস্যময় হাসি। ধীর গলায় আদেশ করে বলল, হাতটা দে। বিকেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যেন। ঘোর লাগা গন্ধে শুধল, এটা কখন আনলে? তা জেনে তোর কি? বলেই বিকেলের নরম হাতটা আওতো করে টেনে নিল সে। তারপর অত্যন্ত যত্ন সহকারে তার অনামিকায় পরিয়ে দিল জলজলে শুভ্র আংটিটা। সাদা পাথরটা বিকেলের আঙুলে বসার পর মনে হলো এক টুকরো নক্ষত্র যেন আকাশ থেকে খসে এসে তার হাতে ঠাঁই নিয়েছে। আংটিটা পরিয়ে দিয়েই রোদ্দুর থামল না। মেয়েটার শীতল অনামিকায় আলতো করে নিজের অষ্টাধর ছোঁয়ালো। একটা দীর্ঘ চুমু শেষে বিকেলের একদম কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে আওড়ালো, এতদিন ছিলি আমার বুকের বাম পাশে থাকা এক অবাধ্য অধিকার, আর আজ থেকে তুই আমার নামের সাথে মিশে থাকা আমার প্রিয়তমা স্ত্রী। এই আংটিটাকে কেবল পাথরের চোখে দেখিস না রে মায়ার ডিব্বা, এটা তোর জীবনে আমার চিরস্থায়ী অস্তিত্বের দলিল। আর একটু ঘনিষ্ঠ হতে হতে ছুঁড়ল, ভালোবাসি। ওরা বাড়ি ফিরল ভোরবেলায়। যেটুকু সাহস বুকের মধ্যেখানে জমেছিল সবটুকু ফুস হয়ে গেল বিকেলের মেন গেটের কাছাকাছি আসতে আসতে। দাঁড়িয়ে গেল ঢোকবার হোসে শটান হয়ে। রোদ্দুর ভ্রু কুচকে তাকিয়ে ধমকালো, কি হলো? ভয় করছে, জড়ানো গলায় উত্তর করল মেয়েটা। রোদ্দুর ঠোঁট বাঁকিয়ে কটাক্ষের সুরে শুধালো, যখন বিয়ে করলি তখন ভয় করল না? তারপর যখন ওসব করলি তখনও ভয় করল না? বিকেলের 2 চোখে একগুচ্ছ বিস্ময় ভর করে। ওসব করলাম মানে? বুঝতে পেরে পরমুহূর্তেই চিৎকার করে উঠল, বিয়েটা কি আমি করেছি নাকি আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে করেছেন? আর ওসব তো আমি... বলতে বলতে ঠোঁট শুকিয়ে গেল। জিভ ভিজিয়ে বলতে চেষ্টা করল, আমি তো ইচ্ছে করে... মাথাটা চিবুকের সঙ্গে প্রায় লাগিয়েই শেষ শব্দটা উচ্চারণ করে, করিনি। আচ্ছা, দুষ্টুমি খেলে গেলে রোদ্দুরের চোখে মুখে। আমিই জোর করে সব করিয়েছি, আর আপনি বোবা পুতুল, আপনাকে দিয়ে যা খুশি তাই করানো যায়, তাই তা? বলতে বলতে ঝুঁকে এলো মেয়েটার দিকে। তাহলে আর একবার? পিঠটা এমনভাবে স্পর্শ করে পেছন দিক দিয়ে বিকেল ছলকে ওঠে। চমক ভাঙতেই ছিটকে 1 হাত দূরত্ব তৈরি করল। দুধারে ঘাড় নেড়ে ফিসফিস করে বলল, না বারে, এখন না কিসে? খুব তো বললেন জোর করে করিয়েছি আমি, আপনার মত ছিল না। তবে এখনও জোর করেই না হয় করি। দেখি, আসুন আসুন এদিকে, খুলুন সব। বাঁ চোখটা বিশ্রীভাবে টিপে দিয়ে আওড়ালো, সব। 2 কান চেপে ধরে চোখ বুজে নেয় বিকেল। জোরে জোরে বলতে লাগলো, স্টপ, ছি। লে, এখানে ছিয়ের কি হলো? বিয়ে করা বউকে করব, তাতে ছিয়ের কি হলো? বিকেল কটমট চোখে তাকালো, প্লিজ তোমার ঢংটা এই মুহূর্তে না, আমরা আগে ঢুকি। হ্যাঁ, আমিও তো ওটাই বললাম, ঢুকবো আমরা, মানে আমি। আসো না বেবি, প্লিজ। বলেই আবার হাত বাড়ালো ছেলেটা। বিকেলকে যেন খামচে ধরবে এমন মারমুখী ভঙ্গি। বিকেলের চোখ দিয়ে মিনতি ঝরে পড়ে, প্লিজ না, আওড়ায় বিড়বিড় করে। পরমুহূর্তেই সোজা হয়ে ঠোঁট কামড়ে বলে, হাঁটতে পারছি না আমি। রোদ্দুরের ঠোঁটে গর্বের হাসি, যেন বিরাট বড় রাজ্য জয়ের কাজ করে ফেলেছে সে। বুকে থাবা দিয়ে বলে ওঠে, একদিন তোর নাতি নাতনিকে গর্ব করে বলতে পারবি কেমন ছিল ওদের দাদা বিয়ের প্রথম রাতেই। তারপর আবারও চোখটা টিপে দিয়ে বলল, হাঁটা চলা বন্ধ করে দিছিল। বিশ্রী শব্দে হাসল। বিকেল নাকমুখ কুচকে বলে ওঠে,
আপনার মতো অসভ্য আমি আর একটাও দেখিনি। তো বউয়ের কাছে আবার সভ্যতামি কিসের? আমি ভাই এসব ব্যাপারে একদম সাফ। বউকে এমন ভালোবাসবো, অন্যদিকে চোখ দেওয়া তো দূরের কথা, আমাকে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারবে না। থেমে হঠাৎ কিছু মনে পড়ে যাবার ভঙ্গিমায় এক ভ্রু নাচালো। বাই দ্য ওয়ে, তুই আমাকে ল্যাবা ছ্যাবা ভাবছিলি নাকি? সত্যি করে বল। বিকেলের কান গরম হয়, নাকের পাটায় একরাশ লজ্জা, তবু কোনো মতে জবাব দেয়, এসব ভাবতে যাব কেন? মানে আমাকে নিয়ে ওসব কখনো ভাবিসনি তুই, তাই না? আবারও লজ্জার দমক ছুঁয়ে গেল মেয়েটার শরীর জুড়ে। মনে পড়ে গেল এক রাতের কথা। ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে কি তীব্র আকাঙ্ক্ষা নিয়েই না কোলবালিশটিকে চেপে ধরেছিল সে। মানুষপটে দৃশ্যটি স্বচ্ছ টলমল পানির ন্যায় ভেসে উঠল যেন, আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হল বিকেল। ঝাড়া দিয়ে লোম দাঁড়িয়ে গেল। রোদ্দুর অবাক হয়, মুখ নামিয়ে বিকেলের কাছাকাছি এসে জিজ্ঞেস করে, কি ভেবেছিলি সেসব? বিকেলের দৃষ্টি রোদ্দুরের ওপর স্থির। এত কাছ থেকে পুরুষালী এই মুখচ্ছবিটি দেখে ওর চেতনায় কেমন একটা অদ্ভুত ঘোর লেগে যায়। বুকের ভেতরটা পরম তৃপ্তিতে সিক্ত হয়ে আসে যখন মনে পড়ে এই মানুষটি এখন কেবল ওর প্রিয়তম নয়, ওর স্বামী। মহান আল্লাহর পবিত্র কালাম আর শাশ্বত বাক্যের বন্ধনে আবদ্ধ হয়ে রোদ্দুর তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছে, যে বন্ধন কেবল ইহকালের নয়, পরকালের অনন্ত সময়ের জন্যেও সত্যি। এই পরম প্রাপ্তির কথা ভাবতেই বিকেলের দু চোখের কোণে অজান্তেই এক চিলতে আর্দ্রতা জমে ওঠে। রোদ্দুর সেই অশ্রুকণাটুকু টের পেতে এক মুহূর্তেও দেরি করল না। এক হাতে ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে মায়াবী স্বরে শুধালো, আবার কি হলো? বিকেল মৃদু মাথা নেড়ে নিজের আবেগ সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে। খুব ক্ষীণ কণ্ঠে বলল, না কিছু না তো। তবে চোখে জল কেন? রোদ্দুরের দৃষ্টি ওর মনের গভীরে সেদিয়ে যাচ্ছে যেন। বিকেল চোখ সরিয়ে নিয়ে মিথ্যে অজুহাতে বলল, কই, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, কেন মিছে বলছিস? বোধহয় বাতাসে কিছু পড়েছে, কোনো ধুলোবালি হবে হয়তো। এড়িয়ে যাওয়ার এই ঠুনকো চেষ্টা দেখে রোদ্দুর আচমকা আরও খানিকটা এগিয়ে এলো ওর সান্নিধ্যে। কোনো কথা না বাড়িয়ে পরম আবেশে বিকেলের দু চোখে গভীর ও আদুরে দুটো চুমু এঁকে দিল। মেয়েটা নড়ে না, পাথরের মূর্তির মতো স্থির হয়ে ওমটুকু নিজের অস্তিত্বে শুষে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো শীতের সবটুকু হিম বোধহয় ওই উষ্ণ পরশে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পরক্ষণেই রোদ্দুর সোজা হয়ে বিকেলের হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুলগুলো মজবুত করে গিঁথে নেয়। ছোট করে বলল, চল। একরাশা জড়তা আর আবেশে বিবশ হয়েই হ্যাচকা টানে ওর পিছু পিছু এগিয়ে চলে মেয়েটা। দ্বিতীয়বার কলিং বেলে চাপ দেওয়ার আগেই দরজাটি হাট করে মেলে যায়। শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন লতা। রোদ্দুর অনেকটা লম্বা চাচির তুলনায়, তাই তাকে টপকে ঘরের ভেতর আর কে আছে দেখতে সহজেই। ছোটরা বাদে বাড়ির সকলেই জেগে বসে আছে একত্রে। একটা ছোট্ট নিঃশ্বাস বেরিয়ে আসে রোদ্দুরের, অতি সন্তর্পণে, পাছে না মেয়েটা টের পেয়ে ভয় বেড়ে যায়। বিকেলের মাথা নত, কে কোথায় দেখবার বালাই নেই মোটেও, বরং ভয়ঙ্করভাবে উপলব্ধি করছে যে কোনো মুহূর্তে তার নার্ভ ছেড়ে জ্ঞান হারাতে পারে সে। জীবনে কম তো উত্তেজনার সম্মুখীন হলো না, কিন্তু এরকম অনুভব এর আগে কোনোবার হয়নি। পাটা মনে হয় যুদ্ধ করছে দাঁড়িয়ে থাকবার জন্যে। এত ভয়, এত আতঙ্ক কেন? কেবলমাত্র তার পারিবারিক কোনো শক্তপোক্ত অবস্থান নেই এ বাড়িতে, তাই? লতা কণ্ঠস্বর উঁচু করে সবাইকে উদ্দেশ্য করে শুনিয়ে বলে ওঠেন, এই যে আসছে মহারাজ আর মহারানী, রাতভর বাড়ির মানুষগুলারে টেনশনে ফেলে রেখে কোন ডোবান হরতে গেছিলেন আপনারা শুনি? রোদ্দুর স্বাভাবিক স্বরে জবাব প্রদান করে, কোথায় আর যাব, যাওয়ার জায়গা আছে নাকি আমাদের? একটু হাওয়া খেয়ে আসলাম চাচি। বলতে বলতে ভেতরে ঢোকে সে, হাতে তখনও বিকেলের হাতটি চেপে ধরা। হ্যাচকা টানে মেয়েটিকেও ভেতরে আসার তাগাদা দিল সে। বিকেল নতমস্তকেই ঘরে ঢুকল। রেহেনুমা পাথরের মূর্তির মতো জবাবহীন বসে আছেন। তার পাশেই উমেদ মির্জার আসন। কিছুক্ষণ আগেই মেহেরজান ঘুমিয়ে পড়ায় এ যাত্রায় অন্তত কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা নোংরা বাক্যবান শুনতে হলো না বিকেলকে। এটুকুই ওর জন্যে বড় স্বস্তি। বিকেল সাহস সঞ্চয় করে, আর চোখে সামনের দিকে তাকাতেই ভড়কে যায়। ওসমান মির্জাও সেখানে উপস্থিত, কিন্তু তিনি একা নন। তার ঠিক পাশেই বসে আছেন এক অচেনা রমণী। রমণীটির বয়স আহামরি বেশি নয়, ফুপুয়েরও হয়তো কম। আটোসাট করে পরা শাড়ির প্রতিটি ভাঁজে তার উদ্ধত যৌবন আর শরীরের বিভঙ্গ মূর্ত হয়ে উঠেছে। বিকেল চোখ ফেরাতে পারে না, এক অদ্ভুত অস্বস্তি আর হাহাকার ওকে গ্রাস করে। তবে কি এই সেই নারী,
এই কি তবে ওর মা হওয়ার দাবি নিয়ে আসা নতুন কেউ? মেয়ের কিংকর্তব্য বিমূঢ় আর বিস্মিত চাহনি দেখে ওসমান মির্জা মনে মনে এক পৈশাসিক আনন্দ অনুভব করলেন। চাহনিতে এক ধরনের দম্ভ আর উপহাস খেলা করছে, যেন তিনি বোঝাতে চাইছেন বিকেলের মা না থাকলেও তার জীবন থেমে থাকেনি, তিনিও একটা সুন্দর আর রঙিন জীবন পাওয়ার অধিকার রাখেন। বিকেলের ব্যথাতুর চোখজোড়া বাবার শীতল দৃষ্টির সাথে মিলল আচমকাই। কম্পিত হলো ছোট্ট দেহখানি। ওসমান মির্জা গলা খাকারি দিয়ে নিষ্পৃহ কণ্ঠে প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে, সারা রাত বাড়ি ছিলি না, কোথায় ছিলি তুই? বহু যুগ পর বোধহয় ওসমান মির্জা ওকে তুই করে সম্বোধন করলেন। বিকেলের বুকের ভেতরটা হু হু করে উঠল। খুব ইচ্ছে হলো সব শাসন বারণ তুচ্ছ করে দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে, হাহাকার করে কাঁদে কিছুক্ষণ। মনটা আজ পাহাড়ের মতো ভার হয়ে আছে ওর। অথচ বাবার পাশে বসা ওই রমণীটির উপস্থিতি একটা অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, যেন নীরবে বুঝিয়ে দিচ্ছে রক্তের সম্পর্ক থাকলেও আজ ওসমান মির্জা আর বিকেলের মাঝে যোজন যোজন দূরত্বের এক অতল সমুদ্র তৈরি হয়ে গেছে। বিকেল কোনো উত্তর দিতে পারল না। জবাব দেওয়ার ভাষাটুকুও ওর ভেতর থেকে হারিয়ে গেছে। সে নিঃশব্দে চোখ সরিয়ে নিল। বুকের ঠিক মাঝখানটায় এক ধরনের অসহ্য যন্ত্রণা আর অশান্তি দানা পাকিয়ে উঠছে। নিজের বাবার কাছেই নিজেকে আজ খুব পরবাসী মনে হচ্ছে ওর। এই যে ভেতরে জমে থাকা একাকাশ কান্না আর অভিমান, এগুলো কাকে বোঝাবে? এই ঘরে যে বোঝার মতো আর কেউ অবশিষ্ট নেই। ড্রয়িং রুমের থমথমে স্তব্ধতা কাঁপিয়ে দিয়ে রোদ্দুরের কণ্ঠস্বর ভেসে এলো তার পরপরই। ওসমান মির্জার প্রশ্নের উত্তরে বিকেলের কিছু বলার আগেই রোদ্দুর ছায়ার মতো মেয়েটার পাশে এসে দাঁড়ায়। ওর শরীরী ভাষায় দুর্ধর্ষ জেদ স্পষ্ট, গলার স্বরে উত্তাপ মিশিয়ে শুধালো, তা জেনে আপনি কি করবেন? আপনার মেয়ে কোথায় কি করে এসব তো এখন আর আপনার মাথা ব্যথার কারণ হওয়া সাজে না। কণ্ঠনালী নিঃসৃত হওয়া প্রতিটি শব্দ চাবুকের মতো আছড়ে পড়ল ওসমান মির্জার পিঠের ওপর। তিনি হতবিহ্বল চোখে বড় ভাইয়ের দিকে তাকালেন। রোদ? উমেদ মির্জা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বরে জমাট বাঁধা বরফ। সাত সকালে হাঙ্গামা করার ইচ্ছে নিয়ে এখানে আসিনি। রাত থেকে তোমরাই শুধু নাও, আমরাও উত্তাল সমুদ্রে ভাসছি। আমাদের ফেলে লাপাত্তা হলে তারপর ফোন বন্ধ করলে, এইসবের মানে কি? হাজার চেষ্টা করেও রিচ করতে পারিনি। বাড়ি এসে শুনলাম শুধু তুমিই নও, ওই মেয়েটাও হাওয়া। আর যখন ফিরলে এই ভোরে, সঙ্গেই মেয়েটিকে নিয়ে। উমেদ মির্জা ধীর পায়ে ছেলের সামনে এসে দাঁড়ান। তার চোখ দুটো সেন দৃষ্টির মতো তীক্ষ্ণ। আমি তোমায় শুধু একটা কথাই জিজ্ঞেস করব, চাও কি তুমি? পুরো ড্রয়িং রুম জুড়ে আগ্নেয়গিরির পূর্বাভাস। রোদ্দুর বিকেলের হাতটা সবার সামনে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে আরও একবার। গাছের কাঁপতে থাকা ছোট্ট পাতাটির ম্যায় কাঁপছে মেয়েটির ছোট্ট হৃদয়খানাও। ঠিক সেই সময় রোদ্দুর মাথা উঁচু করে বুক চিতিয়ে বলে বসে, আমি বিকেলকে ভালোবাসি বাবা। এটা কোনো ক্ষণিকের মোহ নয়, এটা আমার অস্তিত্বের দাবি। আমি চাই বিকেল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকুক। গোটা আকাশটা মাথার উপর পড়লেও বোধ হয় এত আশ্চর্য হতেন না কেউ, যতটা না এই কথায় হলো। এক কোণে দাঁড়িয়ে থাকা তৃপ্তিই কেবল বিরস মুখে দাঁড়িয়ে, এছাড়া বাকি সকলের চোখ মুখে এক পাহাড় সমান বিস্ময়তার আলোক ছটা। সবচেয়ে বেশি রেহনুমার। তিনি কসমিনকালেও ভাবেননি বাবার মুখোমুখি দাঁড়িয়ে এত বড় তীব্র সত্যটি স্বীকার করে নেওয়ার মতো বুকের পাটা এই ছেলের আছে। এগিয়ে এলেন লতা এবারে, চোখ জোড়া ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে শুধু। মুখ থেকে রং উড়ে গেছে পুরোপুরিভাবে। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে ফের শুধালেন, কি বললি বাপ? রোদ্দুরের মেজাজ খারাপ লাগলেও ওপর দিয়ে শান্তই রইল। হাতের মুঠে কাঁপতে থাকা হাতখানিকে আরও জোর দিয়ে আঁকড়াতে আঁকড়াতে জবাব দিল, বললাম এই মেয়েটাকে আমি শেষ হওয়ার পূর্বেই আগুনে ঘি পড়ে। লতা সব ভুলে সশ্রদ্ধে একটা চড় বসিয়ে দেন রোদ্দুরের গালে। রেহনুমা চেঁচিয়ে উঠে দাঁড়ান, লতা! উমেদ মির্জা নিজেও বলে ওঠেন, এটা কি করলে তুমি? লতার চোখ জোড়া লাল, ঈষৎ রক্ত উঠে এসেছে। কপালের শিরা দপদপ করে জ্বলছে। জীবনে কোনোদিন স্বর উঁচু করে কথা না বলা সে আজ উমেদ মির্জার দিকে চোখ তুলে বলতে লাগলেন, এই চটটা আপনার দেওয়া উচিত ছিল ভাইজান। উমেদ মির্জা নিস্তব্ধ। রেহনুমা তরতর করে এগিয়ে এসে ছেলের দিকে হাত বাড়াতে নেন। রোদ্দুর মুখ সরিয়ে নেয় তার আগেই। কিছু হয়নি বলে গালে একটা হাত রাখে। পাশ ফিরে বিকেলের দিকে তাকালো। মেয়েটা কাঁদছে নীরবে। রোদ্দুর বলে, আরে বাবা, কিচ্ছু হয়নি। লোক, একদম ঠিক আছি। ওই নরম হাতের চড়ে কি এমন হবে শুনি? বিকেল মুখ ফিরিয়ে মাথা নত করে। দু চোখে বন্যার জলে ভেসে যাচ্ছে তার। বুকের ছাতা পিটিয়ে দ্রিম দ্রিম শব্দ করছে কেউ। এত কষ্ট হচ্ছে তার, যা বলে বোঝানোর নয় কাউকেই। লতা সমানে চিৎকার চেঁচামেচি করে বলে চলেন, আমি আরও বহুত আগেই বলছিলাম, আমার কথা কেউ বাল দিয়েও দাম দেন নাই। এই মাইয়া ওর মায়েরে খাইছে, ওর বাপেরে শুরু থেকে অশান্তি দিছে, এখন এই পরিবারটারে খাইতে নামছে। এই মাইয়াই ফুসলায়া রোদ্দুর রে। আমি মানি না, এসব আমি মানিই না।
পর মুহূর্তেই তেড়ে উঠলেন। বিকেলকে মেরেই ফেলবেন এমন ভাবভঙ্গি তার। আমার নিজের পেট দিয়ে জন্ম নিলে তোরে এতক্ষণে কাইটটা গাঙে ভাসাই দিতাম। নিজের ঘরে নিজের বড় ভাইয়ের লগে প্রেম মারাও, ছি পতিতার বাচ্চা। বিকেলের ভেতরের বাঁধটা আবার ভেঙে পড়ে। এতক্ষণ পাথরের মতো স্তব্ধ হয়ে থাকলেও লতার বিষাক্ত অপবাদ আর সহ্য করতে পারল না সে। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। হাউমাউ করে কেঁদে উঠলেও অপমানে তার মুখ দিয়ে কোনো প্রতিবাদী শব্দ বেরোলো না। কেবল কান্নার নোনা জলে নরম গাল ভিজে একাকার হয়ে যায়। কিন্তু রোদ্দুর তো দমে যাওয়ার পাত্র নয়। বিকেলের অসহায়ত্ব তার ভেতরের বারুদে আগুন ধরিয়ে দিল যেন। সে রৌদ্রমূর্তি ধারণ করে তীব্র স্বরে গর্জে ওঠে বলতে লাগলো, চাচি, নিজের মুখটা সামলে কথা বলুন। এখানে যা বলার বা বোঝার তা আমার বাবা আর ওর বাবা বুঝবেন। তারা দুজনেই এখানে জীবিত বর্তমান। তাদের মাঝখানে ফোটকামি করার আপনি কে? লতা মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। চরম অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তৃপ্তি এবার চপল পায়ে এগিয়ে আসে। মায়ের বাহু শক্ত করে ধরে সামলে নেওয়ার চেষ্টা করতে করতে অনুনয় করল, চলো না মা এখান থেকে, কেন এসবের মাঝখানে অযথা ঢুকছ? লতা দাঁতে দাঁত চেপে ফেটে পড়লেন। ও কি বলছে শুনতে পাচ্ছিস তৃপ্তি? আমি নাকি ফোটকামি করি? এই ভাইজান, আপনার ছেলের মুখে এই আদব? বড়দের সাথে কথা বলার ছিরি এটাই? তৃপ্তি এবার মরিয়া হয়ে উঠল। মায়ের জেদ আর রোদ্দুরের ক্ষোভের আগুনে ঘি না পড়ার আগেই সে লতাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, উফ মা, চলো না, কেন ঝামেলা বাড়াচ্ছ? বড় বাবা আছেন তো সব কিছু মেটানোর জন্য, তুমি চলো এখান থেকে। রোদ্দুর তখনও শান্ত হয়নি। বিদ্রুপের হাসি মেখে আড়াল থেকে শব্দ ছুড়ে দেয়, নিয়ে যা। সামান্য ফোটকামি শুনেই এই নাটুকে কোনা। অন্য কোনো কড়া শব্দ শুনলে নির্ঘাত স্ট্রোক করে বসবেন। তার চেয়ে চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। লতা কোনো হার না মানা যোদ্ধার মতো পা গেড়ে বসেছেন যেন। পণ করছেন আজ এখান থেকে এক চুল নড়বেন না। কিন্তু তৃপ্তিও যে নাছড় বান্ধা। সে ডাঙায় তোলা বিশাল কোনো মাছকে জল থেকে টেনে আনার মতো করে সবটুকু শক্তি দিয়ে মাকে ভেতরের ঘরের দিকে টেনে নিয়ে চলল। যাওয়ার পথে মায়ের হাতে দু চারটে থাপ্পড়ও জুটল তার কপালে। তবু তৃপ্তি তার আঁচল ছাড়ল না। হিড়হিড় করে এক প্রকার যুদ্ধ করেই তাকে ভেতরের দিকে নিয়ে যায়। ওরা চোখের আড়াল হতেই ড্রয়িং রুমের উত্তপ্ত বাতাসটা হঠাৎ করেই অনেকটা স্থির হয়ে আসে। অদ্ভুত থমথমে নিস্তব্ধতা গ্রাস করল পুরো ঘরটাকে। রোদ্দুর সন্তর্পটে চোরাচাউনিতে বিকেলকে কাঁদতে নিষেধ করে এগিয়ে গেল উমেদ মির্জার উদ্দেশ্যে। ডাকল, বাবা। উমেদ মির্জা শান্ত, এত শান্ত তার চোখের চাহনি, রোদ্দুর নিজেই সামান্য ভরকে যায়। কি বলবে দিশেহারার ন্যায় খুঁজতে থাকে। পেয়েও যায় শেষমেশ। জিজ্ঞেস করে, আমি কি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি? উমেদ মির্জা দুদিকে ঘাড় নেড়ে না সূচক উত্তর দিলেন। রোদ্দুর পুনরায় জানতে চায়, তোমাকে কষ্ট দিয়ে কোনো কাজ করেছি? এবারেও উমেদ মির্জা নীরবে ঘাড় নেড়ে না বললেন। তৃতীয়বার জানতে রোদ্দুর প্রশ্ন ছুঁড়ে দিল, তোমার সম্মানে আঠা থানার মতো কোনো গুরুতর অপরাধ কিংবা অসম্মান কোনোটাই আমার দ্বারা হয়েছে বাবা? তুমি কি চোখ বুজে আমার ওপর আস্থা রাখতে পারোনি? উমেদ মির্জা ঠোঁট নাড়িয়ে ছোট্ট একটি শব্দ উচ্চারণ করলেন, হ্যাঁ। তাহলে আজ কেন রাখতে পারছো না? আমি যখন আমার পছন্দের কথা তোমায় জানালাম, কেন এই ধরনের পরিবেশের সৃষ্টি হলো? তোমার অপছন্দ মোতাবেক কোনো কাজ করতে আমার বিবেকে বাধত, আর আজ আমার পছন্দ মেনে নিতে তোমাদের এত দ্বিধা? উমেদ মির্জা শান্তা চোখে তাকিয়ে জবাবটা দিলেন, আজ তোমার বিবেকে বাঁধল না তবে? 1 মিনিট সময় নিয়ে উত্তর করে রোদ্দুর, এটা আমার পুরো জীবনের ব্যাপার বাবা। উমেদ মির্জার নাসিকাপথ ভেদ করে একটা তপ্ত শ্বাস বেরিয়ে মিশিয়ে গেল ছেলের দেহে। কাঁধে হাত রেখে হতাশার সুর ধরে বলতে লাগলেন, শোনো বাবা, আত্মীয় বলে এই মেয়ের প্রতি তোমার মায়া হতেই পারে, কিন্তু ও কি আমাদের ঘরের বউ হওয়ার যোগ্য? আমি চাই তুমি বাইরে যাও, উচ্চশিক্ষা নাও, আর সেখানে নিজের সমতুল্য কোনো মেয়েকে জীবন সঙ্গিনী করো। এই শ্যাওলা ধরা সম্পর্কের পেছনে সময় নষ্ট করো না। তোমরা সবাই যাকে শ্যাওলা বলছো, সে আমার কাছে আকাশের নীলিমা। কতক্ষণ রোদ্দুর? যতক্ষণ আমি সজ্ঞানে নিজেকে চিনতে পারবো, ততক্ষণই বিকেল আমার। উমেদ মির্জা বিমূঢ় হয়ে বললেন, তাহলে কি তুমি বাইরে যাচ্ছ না? এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? ওর জন্য নিজের ক্যারিয়ার বলি দেবে? রোদ্দুর মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদতে কাঁপতে থাকা ভীতু চিত্তের মেয়েটিকে আরেকবার পরখ করে নিয়ে শান্ত সমুদ্রের উত্তাল ঝড়ের গলায় অটল হয়ে প্রত্যুত্তর করল, আমি বাইরে যাব বাবা। তোমার স্বপ্ন পূরণ করতে আমি অবশ্যই দেশ ছাড়ব, কিন্তু আমার একটি শর্ত, আমার সঙ্গে বিকেলও যাবে। বিকেল ছাড়া আমি এক পাও নড়ব না। ও আমার আকাশ হয়ে আমার সাথেই উড়বে। একদণ্ড বিরতি নিয়ে পুনরায় যোগ করল, আর তোমরা না চাইলেও বিকেল আমার পাশে থাকবে। এটাই এই দুনিয়া আর আখেরাতের ধ্রুব সত্য। ড্রয়িং রুমের বাতাস স্তম্ভিত। ওসমান মির্জার চোখ বিস্ময় কপালে, রেহনুমা পাথরের ন্যায় নিশ্চল। রোদ্দুর বিকেলের হাতটা আবারও শক্ত করে আঁকড়ে ধরে। চলো বলে পা বাড়ায় ভেতরের ঘরের দিকে।
বিয়ের কথাটা সম্পূর্ণ এড়িয়ে যায় কেন? প্রশ্নটা খচ করে কামড়ে ধরে বিকেলের চিত্ত। কিন্তু এই মুহূর্তে সামান্য নড়বার শক্তিও তার ভেতরে অবশিষ্ট নেই যেন। তাই চুপচাপ রোদ্দুরের টানে যেদিকে পথ দেখায় সেদিকেই উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে চলে মেয়েটা। যেতে পথে ওসমান মির্জার দিকে চেয়ে রোদ্দুর ছুঁড়েও দেয় টিটকারি। আপনি আমি একসাথে হিল্লেটা করব, জামাই শ্বশুর একসাথে, প্রথমবার। একটা হিস্ট্রি ক্রিয়েট হবে না। শুনতেই আপ্লুত বোধ করছি। বেস্ট অফ লাক। ওসমান মির্জা জীবনে এত অপমানিত হননি বললেই চলে। আচানক গলায় টিপে ধরল ছেলেটা। বিকেল হচ্চকিয়ে উঠল, একটু গোঙালো, ছেড়ে দিয়ে দাঁতে দাঁত মিশিয়ে আক্রোশপ্রসূত হয়ে বলল, গলা টিপে মেরে ফেলা উচিত। কাশতে কাশতে বেহাল দশা মেয়েটার, বুঝতে পারে না হঠাৎ কি হলো তার। রোদ্দুর তখনও গজরে চলেছে। তারপর নিজেই এক বোতল পানি এগিয়ে দিল বিকেলের দিকে। মেয়েটা একটু শান্ত হয়। তারপর জল ভর্তি ভাষা চোখ জোড়া মেলে শুধায়, কি করলাম আমি? তাকে আরও খেপল রোদ্দুর। মুখ দিয়ে কথা বের হয় না জায়গা মতো, ফটফট সব আমার সাথে। বিকেল চুপসে রইল, ভার মুখে আরেক ঢোক পানি গিলল। রোদ্দুর বলতে থাকে, 100 বার বলেছি, যত চুপ করে থাকবি ততই মানুষ তোকে পেয়ে বসবে। নরম জিনিস টিপতে সবারই কম বেশি মজা লাগে, আমারও লাগে। হিচকি উঠল বিকেলের, নাকে মুখে উঠে গেছে পানি। তাতে আরও বিরক্তি চাপে রোদ্দুরের চেহারায়। এক হাতে বড় বড় কয়েকটি গাঁট্টা বসায় মাথার তালুতে। মেয়েটা ধাতস্থ হয়, হাত উঁচু করে বোঝালো আর লাগবে না। রোদ্দুর গাঁট্টা মারা কমিয়ে পুনরায় বলতে শুরু করে, যা বলছিলাম, আমারও নরম জিনিস টিপতে খুব মজা লাগে, কিন্তু তাই বলে আমাকে যদি কেউ উচিত জবাব দেয় তবে তো আমি আর ছুঁয়েও দেখব না, তাই না? ওই মহিলা তোকে কী সব বলছিল আর তুই বোবা হয়ে রইলি? উচিত ছিল ঠাস করে একটা চড় মেরে দেওয়া। বিকেল চোখ কপালে তুলে শুধালো, চাচি হয় তো? খিচে ওঠেও, তো কি পায়ে পড়ে থাকতে হবে? সম্মান পেতে হলে দিতে হয়, এই কথাটা স্কুলে শেখায়নি? রাগের মাথায় বলে ফেলেছে দু একটা কথা না হয়। আমতা আমতা করে বিকেল, স্বর নিচুতে। তাই শুনে আরও ক্ষিপ্ত হয় রোদ্দুর। এগিয়ে এসে প্রায় ঠেসে ধরে মেয়েটাকে। ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে লাগে পিঠ। ব্যথায় হালকা গুঙিয়ে ওঠে বিকেল। বিড়বিড় করে বলে, লাগছে, লাগুক। আমারও লাগছিল যখন তোকে এভাবে অপমান করছিল আর তুই মুখে আমার ওইটা নিয়ে বসেছিলি। সরি। মুচড়ে ওঠে বিকেল, চোখ বড় বড় করে নাক মুখ কুচকে বলে ওঠে, ছি, কী সব মিনিং করে কথা বলছেন আপনি? রোদ্দুরের তাতে ভাবান্তর হলো না। তো কি ছিল মুখে? কথা বের হয়নি কেন? জবাব দে। বললাম তো, বড় মানুষ, রাগের মাথায় দু একটা বলেই দিচ্ছে না হয়, তাতে চু চু করা লাগবে। আরও শক্ত হলো হাতের বাঁধন। চোখ দিয়ে পারছে না ভস্য করে দেয় ওকে ছেলেটা। নেক্সট থেকে যদি দেখেছি জায়গা মতো আপনার গলা চিড়ে কোনো স্বর বেরোচ্ছে না, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। খারাপ তো এখনই, আর কি খারাপ হবে? ফিসফিস করলো কথাটায়, তবু কানে চলে গেল রোদ্দুরের। হাতের বাঁধন তো ঢিল হলো না এক চুলো, বরং আরও চেপে চুপে পারছে না আয়না ভেদ করে ওপারেই পাঠিয়ে দেয় ওকে। বিকেল ব্যথা পেয়ে পুনরায় গুঙিয়ে ওঠে, চোখ বুজে নেয়, বিড়বিড়িয়ে বলল, আমার ব্যথা লাগছে। কোথায়? পিঠে। আচ্ছা, রোদ্দুর আচমকা ওকে ঘুরিয়ে দিয়ে ওর পিঠটা উন্মুক্ত করে নিজের মুখোমুখি দাঁড় করালো। বিকেলের দাল তখন আয়নার শীতল কাঁচের সাথে মিশে আছে। ঘোর লাগা চোখে ও শুধু ফিসফিস করে বলতে পারল, কি করছেন আপনি? রোদ্দুরের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে মেয়েটার ঘাড়ের কাছে। অত্যন্ত সন্তর্পণে ওড়নাটা সরিয়ে দিল সে। তারপর যেন কোনো দামি কাঁচের পাত্র কিংবা মোমের পুতুল ছুঁয়েছে। এতটাই অলগোছে ওর আঙুলগুলো বিকেলের পিঠের ওপর বিচরণ করতে লাগল। জামার ওপর দিয়ে ওই সূক্ষ্ম স্পর্শে বিকেলের প্রাণ প্রায় ওষ্ঠাগত। শিরায় শিরায় নাম না জানা এক মাদকতা আর শিহরণ খেলে যাচ্ছে। শরীর জুড়ে অদ্ভুত অজানা অস্থিরতা। বিকেল হাঁসফাঁস করতে করতে অস্ফুট স্বরে বারবার বলতে চাইল, কি করছেন আপনি? এই রোদ্দুর কোনো কথা বলল না। উত্তরের বদলে আচমকাই কাপড়ের ওপর দিয়ে এক নিবিড় চুমু এঁকে দিল শির দ্বারায়। বিকেলের শরীরের রক্ত সঙ্গে সঙ্গে ছলকে ওঠে। সারা দায়ে তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল যেন। রোদ্দুর এবার সোজা হয়ে দাঁড়ায়, বিকেলকেও নিজের মুখোমুখি স্থির করে। নত হয়ে থাকা বিকেলের মুখখানি নিজের দুই হাতের আঁজলায় তুলে ধরে বলে, শক্ত হও। একদিন যদি আমি না থাকি, তোমায় নিজের জন্য হলেও তো বাঁচতে হবে, বলো। ওর কণ্ঠস্বরে তখন পৃথিবীর সমস্ত কোমলতা মিশে। কথাটা শোনামাত্র বিকেলের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে পাগলের মতো রোদ্দুরকে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে আকুতি প্রকাশ করে বলতে থাকে, কোথায় যাবেন আপনি?
কেন এসব বলছেন? ম্লান হাসল রোদ্দুর। মেয়েটার মাথার ওপর নিজের চিবুক রেখে আয়নায় স্থির দৃষ্টি নিবদ্ধ করল সে। ওই অবস্থাতেই নিচু স্বরে বলল, যদি আল্লাহ নিয়ে যান? যাবেন না। তুমি জানো, আমি তাকে বলেছি আপনার একদিন আগে যেন আমার হায়াত ফুরোয়। আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার সাধ্য আমার নেই। রোদ্দুর আর কোনো প্রতিউত্তর করল না, কেবল বিকেলের কপালে ভালোবাসার এক গাঢ় চিহ্ন এঁকে দিয়ে ওকে আরও নিবিড় করে জড়িয়ে রাখল। দুজনে দুজনের সত্তায় মিশে রইল দীর্ঘক্ষণ। সময়ের চাকাও বুঝি থমকে দাঁড়িয়েছে এই অবিনশ্বর প্রেমের সাক্ষী হতে। কিন্তু সেই মায়াবী মুহূর্তের আড়ালে যে আরও একজোড়া চোখ স্থির হয়ে আছে তা কারোরই নজরে এলো না। দরজার সঙ্গে প্রায় মিশে দাঁড়িয়ে রইল কেউ একজন। উমেদ মির্জা ঘুমাতে ঘরে ঢুকলেন। সারা রাত নির্গুম কাটানোর ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। শরীর বিধ্বস্ত, মনও হয়রান। কি হবে, কি হতে যাচ্ছে, এই দুশ্চিন্তার চাইতেও এই মুহূর্তে তার বেশি প্রয়োজন একটুখানি বিশ্রাম। আজ অফিসেও যাবেন না, ফোন করে জানিয়ে দিয়েছেন শরীরটা খুবই অসুস্থ। রেহানুমা কতক্ষণ ধরে স্বামীর অপেক্ষায় ছিলেন। তিনি ঘরে ঢুকে বিছানায় বসতেই রেহানুমা উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠলেন, এসব কি হচ্ছে আমার সংসারে? উমেদ মির্জার চরম বিরক্ত লাগল। তিনি তা লুকোতে পারলেন না একদমই, বরং কণ্ঠে উত্তাপ প্রকাশ করেই শুধালেন, কি হচ্ছে? রেহানুমা আর পারলেন না। বুকের ভেতরটা এতক্ষণ ধরে যেভাবে কাঁপছিল তা যেন হঠাৎই ভেঙে বেরিয়ে এলো ফোঁপনিতে। কণ্ঠনালীর ভেতর থেকে উঠে আসা শব্দগুলো থেমে থেমে ভেঙে যাচ্ছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তিনি ধরা গলায় বললেন, যেদিন সৌম্য এ বাড়িতে এমন অঘটন ঘটিয়ে এসেছিল সেদিন থেকেই আমার বুক কাঁপে। অজানা ঝড়ের আশঙ্কায় বারবার আতঙ্কিত হয়ে পড়ছিলাম আমি। তারপর যখন সৌম্য একরাত উধাও ছিল, সেদিন তো কথা আটকে গেল। আইরিনের নিথর মুখটা যেন আবার চোখের সামনে ভেসে ওঠে ওনার। ওই আইরিনের দেহটা আমাকেও নড়িয়ে দিয়েছিল, অথচ আজ সেই একই দোরগোড়ায় আমি দাঁড়িয়ে। কিভাবে বোঝাবো আমার কেমন লাগছে? উমেদ মির্জা এতক্ষণ চুপচাপ বসেছিলেন। তার চোখ দুটো লাল, ক্লান্তিতে ভরা, তবু কণ্ঠে অদ্ভুত কড়া ভাব এনে শুধালেন, কেমন লাগবে? তোমার তো ভালো লাগার কথা। ছেলে তো তাকেই পছন্দ করে বসে আছে, যাকে তুমিও চাও রেনু। রেহানুমা মাথা নেড়ে প্রতিবাদ করলেন সঙ্গে সঙ্গে, ভুল। মেয়েটাকে আমি পছন্দ করি, কোলে পিঠে তুলে নিয়েছিলাম, তাই। কিন্তু তার বদলে সংসারের এই ভাঙন চাইনি। ভাঙনের কি হলো? সব তো স্বাভাবিক আছে। আপনি মেনে নিয়েছেন? হতবাক দেখালো ভদ্রমহিলার চেহারা। উমেদ মির্জা একটু কটমট করেই তাকালেন বিনিময়ে। তোমার কি মনে হয়? এই প্রশ্নেই যেন ভেঙে পড়লেন তিনি। আচমকায় দুহাত মুখে চাপা দিয়ে কেঁদে উঠলেন। আমার ছেলে আমায় ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে, আমি সইতে পারবো না। আপনার দোহায়, আপনি মেনে নিন। ভদ্রলোকের মুখ শক্ত হয়ে আসে। তুমি জানতে না, ওয়াদাবদ্ধ আমি। তাহলে কিভাবে এই কথা বলো? ঘরে আবারও নেমে আসে কবরের নীরবতা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। রেহানুমা কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলেন। উমেদ নিজেই আবার নীরবতা ভেঙে বলতে শুরু করেন, কণ্ঠে এবার ক্লান্ত স্মৃতির ভারের মেলা। মেজো আমার জন্য কি না করেছে তুমি সব জানো রেনু। যখন আমি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়েছিলাম, রোদের বয়স তখন কত ছিল? রেহানুমা ফিসফিস করে বললেন, 6। হ্যাঁ, 6। আমি ভেসে যেতাম রেনু, তুমি ভেসে যেতে। আমাদের ছেলের ভবিষ্যৎ কিছুই থাকতো না। মেজোটা সেদিন কিভাবে আমার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। আমাদের জন্য দেশান্তরী হলো, নিজের পরিবার চালিয়ে আমাদের খরচও জোগালো, ব্যবসার টাকা দিল, নতুন করে ভালো অফিসে চাকরি পেতে সাহায্য করলো। আমি ভেঙে পড়ার আগে মেজো 2 হাতে আমায় আগলে নিয়েছিল। ভুলে গেছো সেই সব দিনের কথা? ভুলিনি। উমেদ মির্জার চোখে মুখে তীব্র দহনের ছাপ। বিনিময়ে কি চেয়েছিল মেজো? রোদের ইন্টার শেষ হবার পর বলো, কি চেয়েছিল? রেহানুমা কোনো জবাব দিতে পারলেন না। হাত গুটিয়ে বসে রইলেন। মাথা আরও নিচু হলো তার। উমেদ মির্জা নিজেই উত্তর দিলেন, শুধু ওর মেয়েটাকে আমরা যেন আমাদের মেয়ে করেনি। তৃপ্তি সন্তান জন্মদানে অক্ষম। একটা মাত্র অসুখে মেয়েটার এত বড় সর্বনাশ হলো। মেজো দিশেহারা তখন। আমি যদি সেই মুহূর্তে ওর হাত না ধরতাম, আশ্বাস না দিতাম, তাহলে আমি কি মির্জাফর হতাম না? রেহানুমা এবারও চুপ। হঠাৎই তিনি চিৎকার করে উঠলেন, জবাব দাও, একদম চুপ থাকবে না। রেহানুমা কেঁপে উঠলেন, কণ্ঠ শুকিয়ে গেছে তার। ঈষৎ আমতা স্বরে বলার চেষ্টা করলেন, কিন্তু আমাদের রোদের সংসারের কি হবে?
ওর কি একটা সন্তান চাই না? এত বড় সত্য লুকিয়ে ওর সঙ্গে তৃপ্তির... সে বিষয়েও আমার বিস্তর পরিকল্পনা আছে। কি ভাবো তুমি, ঘাসে মুখ দিয়ে চলি? না রেনু, সব দিক চোখ কান খোলা রেখেই চলতে হয় আমাকে। কিন্তু তোমার ছেলে আজ যা করল তাতে আমার নাক কান সব কাটা গেছে। মেজোটা ফোন করলে কি জবাব দেব জানি না। এই বলে তিনি ধপ করে বিছানায় শুয়ে পড়লেন। ক্লান্ত শরীর মুহূর্তেই হার মেনে নিল যেন। রেহেনুমা অসহায়ের মতো তাকিয়ে রইলেন স্বামীর পানে। কি করবেন এখন? কিভাবে সামলাবেন সবটা? আমার বড্ড ভয় করছে। উমেদ মির্জা চোখ বন্ধ রেখেই বললেন, ভাঁজ করে আলমারিতে তুলে রাখো তোমার ওই ভয়। মেজাজটা আর খারাপ করো না, ঘুমাতে দাও এবার। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। ক্লান্তি তাকে গ্রাস করেছে পুরোপুরিভাবে। কিন্তু রেহেনুমার চোখে ঘুম এলো না। তার মনে হচ্ছে দূরে কোথাও সমুদ্রের বুক চিরে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। প্রথমে নীরব রইলেও ধীরে ধীরে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। বুকের ভেতর অজানা আশঙ্কা কাঁটার মতো বিঁধে আছে। একসময় পুরোপুরি সকাল হয়। জানালার ফাঁক গলে সকালের প্রথম রোদ এসে পড়ল তার পায়ের ওপর। আলোটা উষ্ণ, অথচ তার ভেতরটা তখনও শীতলতায় জড়ানো। এই তাহলে তোমার মেয়ে? দিশার প্রশ্নে স্পষ্ট বিদ্রূপ ঝরে পড়ে। প্রথম দিন এসেই তো ভালোই খেলা দেখলাম, রাতভর চাচাতো ভাইয়ের সাথে হাওয়া। আবার সেই মেয়ে কিনা তোমার উপর জাজ করে। বলতে বলতে দিশা একটা দীর্ঘ আড়মোড়া ভাঙল। তার পরনে ফিনফিনে পাতলা কালো একটা নাইটি। সুডাউল শরীরের ভাঁজগুলো অনেকটা উন্মুক্ত। বুকের নরম কুঁড়িও মাথা তুলে উঁকি দিচ্ছে। কি ভীষণ আবেদনময়ী লাগছে তাকে দেখতে। ওসমান মির্জা আপাতত দিশার কথার কটাক্ষকে গায়ে মাখছেন না, বরং দায় সারাভাবে উত্তর করলেন, বাদ দাও তো, ও যা খুশি করুক, আমার এসবে মাথা ব্যথা করার মতো ধৈর্য নেই। বারে, নিজের মেয়ে, তার কি হলো না হলো তুমি দেখবে না? আমি ক্লান্ত দিশা। ওসমান মির্জার কণ্ঠে অবসাদ ছড়ে পড়ল। আমি তো ভেবেছিলাম এখানে আসার পর আমাকে নিয়ে না জানি কত নাটকের মহড়া হয়। যাক, একদিক থেকে ভালোই হলো। দিশা নিজের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ওসমান মির্জা দিশার কাছে গিয়ে অনুনয়ের সুর তুলে বললেন, বাদ দাও না ওসব, আমরা একটু ঘুমাই চলো। কিন্তু দিশার চোখে মুখে অন্য চিন্তার ছটা। সে সরে দাঁড়িয়ে বলে উঠল, আমাকে এখন বেরোতে হবে ওসমান। এখন? এই সময় কোথায় যাবে? অবাক হলেন তিনি। আগে আমি একা থাকতাম, আমার নিজস্ব একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ইউ নো দ্যাট। হুট করে তো আর সেটা ভাঙতে পারি না। কিন্তু এই ঘর সংসার তো এখন তোমারও। তাই শুনে দিশা বাঁকা হাসল। কাগজে কলমে তো এখনো হয়নি, আগে সেটা করে দাও। দেব সোনা, আমায় একটু সময় দাও, ঘরে যখন তুলেছি তোমায় বিয়েটাও করব। বলতে বলতে দিশার বুকের কাছে একটা চুমু আঁকলেন তিনি। দিশা এবার একটু নরম হওয়ার ভান করল। ওসমানের খুব কাছে এসে অত্যন্ত খোলামেলাভাবে স্পর্শ বসায় পুরুষটির সবচেয়ে দুর্বল জায়গায়। জিজ্ঞেস করে, আমি যদি আমার বন্ধুদের সঙ্গে মিট করি, আড্ডা দেই, তাতে তোমার আপত্তি আছে সুইটি? দিশার শরীরী আবেদনের জাদুকরী ছোঁয়ায় ওসমান কেঁপে ওঠেন। তার রগে রগে বিদ্যুৎ খেলে যায়। মোমের মতো গলে গিয়ে তিনি বিড়বিড় করেন, একদম না, তোমার কোথাও যেতে কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ, আই লাভ ইউ। দিশা ওসমানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় পরমুহূর্তেই। কিছুক্ষণ পর সেই আদিমতায় মেতে ক্লান্ত ওসমান গভীর ঘুমে তলিয়ে যান। দিশা তার বুক থেকে ওসমানের মাথাটা সরিয়ে বিরক্তির সাথে বালিশে রেখে উঠে বসে। মেয়েটার চোখে মুখে চরম বিতৃষ্ণা। মনে মনে আওড়ায়, 2 মিনিটও ঠিক করে পারে না, এইভাবে কি পোষায়? নেহাত ছেলেটার জন্যে ফেঁসে গেছে। বিছানা ছেড়ে দ্রুত শাওয়ার নিয়ে নেয় সে। তারপর বেরিয়ে যায় স্লিভলেস ব্লাউজের ওপর রঙিন মিষ্টি কালারের শাড়িটা পরে। এটা ওসমানই দিয়েছিল তার গত জন্মদিনে। খাঁটি দুবাই সিল্কের ওপর নিপুণ হাতের কাজ করা শাড়িটার দাম পড়েছিল প্রায় 1,80,000 টাকা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে দিশা হঠাৎই হাসল। তারপর বেরিয়ে পড়ল ঘর থেকে চপল পায়ে। শহরের নামি দামি বিলাসবহুল রেস্তোরাঁর নিভৃত কোণে বসে আছে দিশা। তার 2 বন্ধু জুনি আর অলিভার আসার কথা থাকলেও দিশা আজ আগেভাগেই চলে এসেছে। হাতে থাকা কাঁচের গ্লাসটায় আনমনে চুমুক দিচ্ছে সে।
জুনি বিয়েটা করেছে ঝোঁক বুঝে। একজন দাপুটে ব্যবসায়ীর সাথে ঘর বেঁধেছে সে। বিয়েটা পারিবারিক হলেও লোকটা জুনিকে চোখের মণি করে রাখে। আজ থেকে বছর 3 আগে তাকে এক বিশাল বাংলোও উপহার দিয়েছে। সেই বাংলোর ছাদে কয়েকবার পার্টিও করে এসেছে দিশা। সেই পার্টির রাজকীয়তা আর আড়ম্ব এখনও চোখে ভাসে। আর অলিভার কপাল তো রীতিমতো হীরের। এমন এক মাল পটিয়েছে যে লোকটার মাথায় টাক থাকলেও পকেটে আছে অফুরন্ত টাকা। অলিভা অবশ্য মাঝে মধ্যেই দামি দামি সব গিফটের ছবি পাঠিয়ে দিশাদের চোখ ধাঁধিয়ে দেয়। দিশার মনে হয় লোকটার আড়ালে কালো টাকার কোনো কারবার আছে বোধহয়, নইলে এত টাকা আসে কোত্থেকে। তবে অলিভা কোনো বাঁধনে নেই। সবাই তাকে বউ বলে চিনলেও আদতে সে এক মুক্ত পাখি। আজ এক দেশ তো কাল অন্য শহর। মানুষ আর জীবনকে এক্সপ্লোর করার যে নেশা অলিভার চোখে, তা দিশাকে রীতিমতো ঈর্ষান্বিত করে তোলে। ওদের তুলনায় দিশা নিজেকে এই মুহূর্তে বড়ই আটকা পড়া এক নারী মনে করছে। কোথায় সেই বর্ণিল জীবন, আর কোথায় ওসমান মির্জার মতো এক সাদামাটা ঘরোয়া লোকের পাল্লায় পড়া। স্রেফ আবেগের বশে সব সঁপে দিয়েছিল সে। মাঝখান থেকে কনসিভ করার পর তো আপদ আরও বাড়ল। ওসমান কিছুতেই অ্যাবর্ট করতে দিল না। এক প্রকার জোর করেই দিশাকে এই সংসারে টেনে নিল। মাঝে মধ্যে একলা থাকলে দিশা নিজের কপাল চাপড়ায়। আবেগের লাগামটা একটু টেনে ধরলে আজ তার জীবনটাও হয়তো অলিভা বা জুনির মতো কোনো জমকালো রাজপ্রাসাদে হতে পারত। 7-5 ভাবনার মাঝেই রেস্তোরাঁর রাজকীয় দরজাটা ঠেলে জুনি আর অলিভাকে ঢুকতে দেখা গেল। ওদের পরনের পোশাক আর মেকআপে আভিজাত্য চুইয়ে পড়ছে। দিশা চট করে নিজেকে গুছিয়ে নেয়। হাতের ব্যাগে রাখা আয়নায় নিজের লিপস্টিকটা একবার খুঁটিয়ে দেখে নিল সে। তারপর বন্ধুদের স্বাগত জানাতে চেহারায় এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো। জুনি নিজের দামি সানগ্লাসটা মাথার ওপর তুলে ঠোঁট বাঁকিয়ে বলল, শেষমেশ আসতে পারলি তাহলে। আমরা তো ভেবেছিলাম মির্জা ভিলার অন্দরমহলে তুই বুঝি চিরতরের জন্য বন্দী হয়ে গেলি। দিশা একটু অপ্রস্তুত হাসে। কেন, তোরা কি ভেবেছিলি শুনি? এই তো ভেবেছিলাম ভাজা মাছটা উল্টে খেতে না জানা কোনো সেকুলার টাইপ আদর্শ গৃহিণী হয়ে যাস কিনা। জুনির কথায় টিটকারির সুর স্পষ্ট। দিশা কফির কাপে চুমুক দিয়ে নাক সিটকাল। ইস, আমি আর হাউসওয়াইফ? ইস, ওসব আমাকে দিয়ে হবে না রে। এবার অলিভা তার রেশমি চুলগুলো একপাশে সরিয়ে ঠোঁট বাঁকালো। যা একখান ধরলি তুই দিশা। আমাদের কথা যদি শুনতি তবে আজ তুই এই দেশেই থাকতি না। ওই পরমেশ্বর ছেলেটা তোকে কত ভালোবাসলো, কত অফার দিল, সব হেলায় হারালি। দিশা একটু দমে গিয়ে বলল, ধর্মের ব্যাপারটার জন্যই তো আটকে গেছিলাম রে। হাজার হোক সমাজ সংসার বলে তো একটা কথা আছে। ধুর। অলিভা হাত ঝাড়া দিয়ে অবজ্ঞার স্বরে বলল, এই যুগে এসে ধর্ম, বর্ণ, জাতপাত এসব নিয়ে কেউ ভাবে? কি বোকা তুই, লাইফটা এনজয় করতে জানলি না। দিশা চুপ করে রইল। তার ভেতরে একটা সূক্ষ্ম হাহাকার মোচড় দিয়ে উঠছে। জুনি এবার উৎসুক হয়ে জানতে চাইল, তারপর বল, কেমন তো শ্বশুরবাড়ির লোকজন? তোকে কি সবাই খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে? তোর ওই হাজব্যান্ডের নাকি একটা মেয়ে আছে শুনেছিলাম। ভোঁতা কণ্ঠে বলল দিশা, বিকেল নাম। মেয়ে তো নয়, একদম মিস্ট্রেস টাইপ। কাল রাতভর কাজিনের সঙ্গে বাইরে কাটিয়ে আজ ভোরে ফিরেছে। কোনো শাসন নেই, বারণ নেই। ইস, ছি। জুনি ঘৃণা ভরা চোখে তাকালো। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নেই। একটু বড় হতে না হতেই এদের বয়ফ্রেন্ড লাগে। বংশের মুখে চুনকালি মাখাতে এদের একটুও বাধে না। অলিভা টিপ্পনি কেটে যোগ করল, আরে বুঝিস না কেন, ওসব নোংরামি না করলে তো ওদের হাত পা ঝিমঝিম করে। শরীর গরম রাখার জন্য একটা পুরুষ তো লাগবেই। দিশা নিজের অস্বস্তি ঢাকতে বলল, বাদ দে তো ওর কথা, মুখটা নষ্ট করতে চাই না। তোদের খবর বল, জুনি নাকি থাইল্যান্ড যাচ্ছিস? জুনি গর্বিত মুখে হাসল। ডায়মন্ডের আংটি পরা হাতটা নাড়িয়ে বলল, হ্যাঁ রে, বার্থডে গিফট। ও তো আমাকে ছাড়া কিছু বোঝেই না, জোর করে নিয়ে যাচ্ছে। মাই গড, লাকি গার্ল। দিশার কণ্ঠে ঈর্ষা মিশ্রিত প্রশংসা ঝরে পড়ে। আমিও বালি যাচ্ছি রে, অলিভা বলে উঠল মাঝে। প্রথমে গোয়া যাওয়ার কথা ছিল, পরে আমিই বললাম, ধুর, গোয়ায় আছেটা কি, তার চেয়ে বালি বেস্ট। এই মাসের লাস্টেই ফ্লাই করছি। আজই আমার শেষ মিটিং, এরপর একদম ফিরে এসে দেখা হবে। বাই দ্য ওয়ে, কার কি চাই এখনই বলে রাখ, ফেরার সময় নিয়ে আসব। বন্ধুদের রঙিন জীবনের গল্প শুনতে শুনতে দিশার মনটা হঠাৎ বড্ড মরা হয়ে পড়ে। ওরা কত অনায়াসে ফরেন ট্যুর দেয়, দামি উপহার পায়, আর তার কপালে ওসমান মির্জাও টাকা পয়সা কামায়, তবে ততটা না যতটা হলে এরকম উচ্চ ল্যাভিশিং লাইফ লিড করা যায়।
তাছাড়া ওসমান সবসময় চায় সংসারে গৃহিণী, অথচ দিশার মন টানে বাইরের জগতে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার মাসিকা পথ ভেদ করে। কি হলো দিশা, তোকে বড্ড টায়ার্ড দেখাচ্ছে, ইজ এভরিথিং ওকে? অলিভার তীক্ষ্ণ প্রশ্নে দিশার ভাবনার ঘোর কেটে যায়। সে একটু নড়ে চড়ে বসে কোনো মতে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ রে, ঠিক আছি আমি। ডিস্টার্বড হানি, আমাদের বলতে পারিস? জুনি সহমর্মিতার সুরে দিশার একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল। দিশা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। একরাশ ক্লান্তি আর হাহাকার তার কণ্ঠে ঝরে পড়ে। জানিস, আমার আর কিছুই ভালো লাগছে না। বয়সই বা কত হলো? মাত্র 29। এই বয়সে এসে আমি না পাচ্ছি মেন্টালি স্যাটিসফ্যাকশন, না ফিজিক্যালি। ওসমান, ওকে দিয়ে আসলে কিছু হয় না। ও স্রেফ নিজের আদিম চাহিদাটুকু মিটিয়ে নেয়। অথচ আমি এমন কাউকে চাই যে আমাকে নিয়ে খেলবে, আমাকে নতুন করে উত্তেজিত করবে, বিভিন্ন পজিশনে, বিভিন্ন ফ্যান্টাসিতে জীবনটাকে রাঙাবে। দিশা কথার মাঝপথে থামে, তার চোখে একরাশ অপূর্ণ তৃষ্ণা ঝিলিক খেয়ে উকি দেয়। জুনি খানিকটা ভাবুক হয়ে মাথা নাড়ে, বলল, মানুষের ফ্যান্টাসি থাকতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল। তুই ওর সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলেছিস? অলিভা মাঝখান থেকে টিপ্পুনি কেটে বলল, আরে বললে লাভ কি? ওই ব্যাটার বয়সটা দেখেছিস? তার উপর দেখতেই কেমন আনরোম্যান্টিক, না করে জিম, না আছে সেলফ মেনটেন। এমন মানুষের সঙ্গে কি এসব পসিবল? বোরিং। আমি এখন কি করব বলতো? এমনভাবে বলল যেন সে ভেঙেই পড়েছে এবার। খান খান হয়ে যাচ্ছে তার বসত বাড়ি কিংবা জীবনের শেষ মূলধনটুকুও। চোখে ছলছল করছে পানি। জুনি অভয় দিল তাই দেখে। শোন, অলি তো বাইরে চলে যাচ্ছে, ওর সময় হবে না। তার আগে আমার ফ্লাইটের এখনো দেরি আছে। তার আগে তুই আমার সঙ্গে চল। কোথায়? পার্টিতে। একটু রিল্যাক্স লাগবে তোর। নতুন পরিবেশ দেখলে মন ভালো হয়ে যাবে। দিশা কিছু সময় নিশ্চুপ হয়ে রইল। মনের একদিকে সংসার আর সন্তানের পিছুটান কাজ করছে, অন্যদিকে নিজের অবদমিত ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠছে। ভালো লাগছে না তার কিছু। চেপে চুপে রাখা কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জুনি আবার জোর দিয়ে বলে উঠল, আরে এত কি ভাবছিস? যত নতুন মানুষ এক্সপ্লোর করবি ততই আনন্দ। অত না ভেবে আমাদের সাথে চল তো। কিন্তু বাবু? দিশার গলায় ক্ষীণ সংশয় প্রকাশ পায়। ওর বাবা আছে না, সে দেখবে। সব কি তোর একার দায়িত্ব নাকি? তুই জাস্ট চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন একটা মাইল্ড ড্রিঙ্ক নিয়ে তো দেখি, তোর মুডটা আগে সেট করে দিই। জুনি গ্লাসে পানীয় ঢালতে ঢালতে বলে কথাগুলি। দিশার মনটা মুহূর্তেই হালকা হয়ে ওঠে। রিল্যাক্স অ্যান্ড চিল কর, লাইফ একটাই, অ্যাডভেঞ্চার না থাকলে মজা নেই, বুঝছিস? বলেই অলিভা বাচকটা টিপে দিল। এই চরম একাকিত্বের সময় এমন দুজন বান্ধবী পাশে থাকায় দিশা মনে মনে বড্ড কৃতজ্ঞ বোধ করে। ক্লান্তির ভারে কখন যে চোখ জোড়া বুজে এসেছিল বিকেল নিজেও জানে না সেটা। তবে ঘুমের ঘোরেও একসময় তার বুকের ভেতরটা ভীষণ হাঁসফাঁস করে ওঠে। আবহাওয়াটা খুব একটা তপ্ত নয়, বরং মাঘের শেষ লগ্ন বলে মৃদু শীতের আমেজ এখনও রয়ে গেছে। পাতলা একটা কম্বল গায়ে না জড়ালে চলে না। তবুও বিকেলের কেন যেন দম বন্ধ লাগছিল। ঘুমটা ভাঙতেই সে ধর্মর করে উঠে বসল। কপালে হাত দিতেই চমকে যায়। কি ভীষণ ঘামে ভেজা তার কপাল! ঘরটাতে কি অক্সিজেনের অভাব হয়েছিল, নাকি কোনো দুঃস্বপ্নের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল সে? কিছুই মনে পড়ছে না সেভাবে। জানলা গোলে ঘর ভর্তি দিনের ঝকঝকে আলো এসে পড়েছে। রোদের লুকোচুরি দেখে বোঝা যাচ্ছে বিকেল হতে এখনো অনেক দেরি। সময়টা দেখার জন্য হাত বাড়িয়ে মোবাইলটা খুঁজল সে, কিন্তু কোথাও নেই। স্পষ্ট মনে আছে গত রাতে যখন রোদ্দুরের পিছু পিছু ঘর ছেড়েছিল, ফোনটা এই বিছানার ওপরই রাখা ছিল। তবে কি কেউ এসেছিল তার অনুপস্থিতিতে? পরিবারের মানুষগুলো কি ওর ব্যক্তিগত ফোনে হাত দেবে? ভাবনাটা ঝেড়ে ফেলে বিছানা থেকে নেমে আশেপাশে খুঁজতে শুরু করলো সে, কিন্তু ড্রয়ার, বালিশের তলা কিংবা টেবিল কোথাও নেই। আজব তো, আপন মনে বিড়বিড় করে উঠল বিকেল। ঠিক তখনই দরজার কাছে কারো অস্তিত্ব টের পেয়ে সে সচকিত হয়ে ফিরে তাকালো। তৃপ্তি ভাবলেশীন মুখে দরজার চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। কিরে? ডেকে উঠল বিকেল। তৃপ্তি ধীর পায়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোর ঘুম ভাঙার অপেক্ষাতেই ছিলাম। কেন? বড়মা তোকে খুঁজছেন। শরীরটা খুব খারাপ ওনার, বিছানা ছেড়ে উঠতে পারছেন না। কথাটা শোনা মাত্র বিকেলের শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল যেন। সে সোজা হয়ে দাঁড়িয়ে উদ্বেগ ভরা গলায় বলে ওঠে, কখন থেকে? আমি তো কিছুই জানি না। সকাল থেকে কয়েকবার এসে তোকে ডেকেছি, তাই দেখলাম খুব গভীর ঘুমে আছিস, তাই আর বিরক্ত করিনি। তাছাড়া রাতভর জাগনা ছিলি তো।
তৃপ্তির শেষ কথাটায় বিকেল কিছুটা অপ্রস্তুত বোধ করল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো বিনুনি করতে করতে সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তৃপ্তি অবাক হয়ে তাকে লক্ষ্য করছিল ক্ষণকাল ধরেই। একসময় তাড়া দিয়ে বলল, "কি রে, বড় মার কাছে যাবি না?" বিকেল বিনুনি করতে করতেই বলল, "যাব তো।" "তাহলে এত সাজগুজ করছিস কেন?" বিকেল জবাব দিল না। পরমুহূর্তেই কিছু একটা মনে পড়তেই সারা শরীরের নাম না জানা একটা অস্বস্তি বিঁধতে লাগল। গত রাতের সব স্মৃতি ভিড় করে আসতেই নিজেকে কেমন অপবিত্র মনে হতে লাগল। অর্ধেক গাঁথা বিনুনিটা এক টানে খুলে ফেলে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, "তুই যা, আমি 15 মিনিটের মধ্যে আসছি।" "কেন, আবার কি?" "আহ, যা না তুই, আমি আসছি।" বিকেলের ধমকে না চাইতেও বেশ অবাক দেখালো তৃপ্তিকে। "বিকেল?" ডেকে উঠল বিস্ময় ভরা কণ্ঠে। বিকেল চিবুক নামিয়ে নতমুখে শেষমেশ বলেই ফেলল, "একটু গোসল করে আসি।" "এখন গোসল?" তৃপ্তির চোখ দুটো মুহূর্তে ছানা বড় হয়ে পড়ে। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে বিকেলের মুখের দিকে চেয়ে রইল। সে চাহিনিতে যেন অনেকগুলো না বলা প্রশ্নের ভিড়। বিকেল লজ্জায় আর অস্বস্তিতে নুইয়ে পড়ছে। পারছে না তৃপ্তিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে। দ্রুত হাতে ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করতে করতে ও দরজার দিকে ইশারা করে। আমি আসছি রে, তুই গিয়ে বড় মাকে বল আমি আসছি। তৃপ্তি আরও মিনিট দুইক বিমূর্তের মতো দাঁড়িয়ে রইল। বিকেলের নতজানো ভঙ্গি আর অসময়ের গোসলের কারণটা বোধহয় তার কিশোরী মনেও কোনো এক সংকেত দিয়ে গেছে। আর কথা না বাড়িয়ে ধীরস্থির পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর বিকেল তড়িৎ গতিতে বাথরুমে ঢুকে দরজার খিলটা এঁটে দেয়। রেহেনুমার শরীরের অবনতিটা ঘটল চোখের পলকে। সকাল পর্যন্ত সব ঠিকই ছিল। উমেদ মির্জা গভীর ঘুমে তলিয়ে যাওয়ার অনেক পর পর্যন্ত রেহেনুমা বিছানায় একা বসেছিলেন, শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন দেয়ালের দিকে। মনের ভেতর বয়ে চলা উথাল পাথাল ঢেউগুলো বোধহয় শরীর আর সইতে পারছিল না। পরে পানি খাওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রয়োজনে তিনি উঠতে চেয়েছিলেন, আর ঠিক তখনই পৃথিবীটা তার বন বন করে ঘুরে উঠল। তীব্র মাথা চক্কর আর থর থর কাঁপুনিতে তার শরীরটা সজোরে আছড়ে পড়ল মেঝেতে। সেই পতনের শব্দেই উমেদ মির্জার ঘুমটা টুটে গেল। আধো ঘুমে ধড়মড় করে উঠে বসতেই তিনি দেখলেন মেঝেতে তার সহধর্মিণী নিথর হয়ে পড়ে আছেন। ভাগ্য ভালো যে শব্দটা হয়েছিল, নইলে দীর্ঘক্ষণ ওই হিমশীতল মেঝেতে পড়ে থাকলে অঘটন অন্য মাত্রা নিতে পারত। উমেদ মির্জা দিশেহারা হয়ে তাকে পাজাকোলা করে বিছানায় তুললেন, কিন্তু অঘটন তাতেও কম কিছু হয়নি বইকি। রেহেনুমার চেনা কণ্ঠস্বর যেন হারিয়ে গেছে কোনো অতল গহ্বরে। দুবার শুধু জড়িয়ে আসা কণ্ঠে বিটেল নামটা অস্ফুটভাবে উচ্চারণ করতে পেরেছিলেন। তারপর থেকেই তিনি নির্বাক, স্থির চোখে তাকিয়ে আছেন কড়িকাঠের দিকে, আর অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ছে দু চোখের কোণ বেয়ে। ঘরের পরিবেশটা এখন বিষাদ আর উত্তেজনার অদ্ভুত মিশেলে জর্জরিত। জানলার ধারে হাত গুটিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রোদ্দুর। তার দৃষ্টি জানলার ওপারে, হাস্যোজ্জ্বল আকাশটার গায়ে চোখ বুলাচ্ছে অযথাই। দীর্ঘক্ষণ ছেলের এই নির্লিপ্ত ভঙ্গি লক্ষ্য করলেন উমেদ মির্জা। তার বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো ঘৃণার রূপ নিয়ে বেরিয়ে এলো এবারে। তিনি ধরা গলায় বলে উঠলেন, "রোদ্দুর, তোমার মায়ের যদি আজ কিছু হয়, আমি ভুলে যাব যে তুমি আমার রক্ত, তুমি আমার সন্তান।" রোদ্দুর খুব ধীরে পেছন ফিরে তাকালো। তার চোখে কোনো অপরাধ বোধ আছে কিনা বোঝা দায়, কিন্তু চাউনিটা পাথরের মতো স্থির। তবে তাকে চমকে যেতে হলো বাবার চোখের দিকে তাকিয়ে। উমেদ মির্জার মতো কঠোর মানুষটির চোখ আজ টলমল করছে নোনা জলে। বাবা কাঁদছেন? উমেদ মির্জা পুনরায় বলে উঠলেন, "এতটা পাষাণ না হলেও পারতে রোদ। এই রেনু তোমায় জন্ম দিয়েছে, ওই মেয়েটাকেও নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছিল। সেই তোমরা দুজনে মিলে ওর পিঠে ছুরিটা মারলে?" রোদ্দুর শান্ত স্বরে বলল শুধু, "মায়ের কিচ্ছু হবে না বাবা, আমি শহরের সেরা ডাক্তারকে নিয়ে আসব।" ডাক্তার? শরীরের ক্ষত ডাক্তার সারাবে রোদ্দুর, কিন্তু মনের যে ক্ষত তোমরা তৈরি করলে তার মলম কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। তা কি দিয়ে সারাবে? রোদ্দুর নিরুত্তর। উমেদ মির্জা থামলেন না। আমার কথা না হয় ভাবলে না, কিন্তু তাকে তো জানাতে পারতে। তার বিশ্বাসের সাথে এমন বেইমানি না করলেও পারতে। ও তোমার মা রোদ্দুর, মা। মায়ের মূল্য যেদিন থাকবে না সেদিন বুঝবে। ওই মেয়েটা যাকে তুমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মনে করছো, ওকেই জিজ্ঞেস করো মা না থাকার যন্ত্রণা কি। ও তো মা হারিয়েছে, আর তুমি থেকেও মাকে মেরে ফেললে। রোদ্দুর নিজের ভেতরেই কুঁকড়ে যাচ্ছিল যেন। সে বিড়বিড় করে আওড়াবো, "আমি বলছি তো কিচ্ছু হবে না মায়ের। চোখের সামনে এইসব আর সহ্য করা যায় না রে।" উমেদ মির্জা ধপ করে বসে পড়লেন তার আরামকে দাঁড়ায়।
কপালে হাত রেখে দুকরে কেঁদে উঠলেন তিনি। রোদ্দুর চাইছিলে এগিয়ে গিয়ে বাবার কাঁধে হাত রাখতে, একটা সরি বলতে, কিংবা পরম মমতায় জড়িয়ে ধরতে, কিন্তু একটা অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিল। এক অদ্ভুত জড়তা আর অসাড়তা তাকে গ্রাস করে নিয়েছে। নিজের শরীরটাকে বইতে না পেরে সে পিঠটা ঠেকিয়ে দিল জানলার গ্রিলে। ঠিক সেই মুহূর্তে দরজার চৌকাঠে আরেকটি ছায়া এসে জায়গা নিয়ে নেয়। রোদ্দুর আর উমেদ মির্জা দুজনেই চোখ তুলে তাকায়। বিকেল দাঁড়িয়ে আছে। মেয়েটার ফ্যাকাশে মুখটা জানান দিচ্ছে সে কতটা বিধ্বস্ত। বিকেলের চোখে সমুদ্র বিস্ময় আর অপরাধবোধ। সে রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, হয়তো একটুখানি আশ্রয় কিংবা এই বিষাক্ত পরিস্থিতির কোনো ব্যাখ্যা। দুজনের দৃষ্টি মিলতেই নীরবতা আরও গাঢ় হয়ে ওঠে। এক পা বাড়াতেই উমেদ মির্জা বজ্রকণ্ঠে গর্জে ওঠেন, খবরদার, আমার সামনে আসবে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল বিকেল। পুনরায় হতবিহ্বল চোখজোড়া মেলে চাইল রোদ্দুরের দিকে, প্রতিবাদ কিংবা কিছু বলবে এই আশায়। অথচ রোদ্দুর আজ গভীর সমুদ্রের মতো স্তব্ধ, নির্বিকার। গুমোট পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। রোদ্দুরের তরফ থেকে কোনো কথাই ভেসে এলো না প্রতিবাদ স্বরূপ। উমেদ মির্জা আবারও অকারণে চেঁচিয়ে বলে উঠলেন, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বিকেল চেয়েছিল রোদ্দুরের দিকে, তাই আচানক ভেসে আসা কথায় চমকে উঠতে বাধ্য হলো। সেই সঙ্গে কাঁচুমাচু হয়ে পড়ল বড়। মাথাটা নিচু করে নিল সঙ্গে সঙ্গে। চোখে জমা অবাধ্য জলের ভিড় লুকিয়ে ভেজা স্বরে বলল শুধু, আমি কিছু কথা বলতে চাই। বড় বাবা সম্বোধন করবার মতো সাহস তার ঘটে রইল না আর। উমেদ মির্জা চেয়ারের হাতুল চেপে জোরে জোরে থাবা মেরে ওঠেন, তোমার কোনো কথা শুনতে এখানে বসিনি আমি। পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে গরম চোখে রোদ্দুরকে বলেন, ওকে চলে যেতে বলবি নাকি আরও অসম্মান করার আছে তোর? রোদ্দুর নিরুপায়, অসহায় বোধ করছে এই মুহূর্তে। পরিস্থিতি হঠাৎ করেই এত জটিল হলো কেন? তবে এরপর আর চুপ করে থাকা যায় না, তাই নিজে থেকে এগিয়ে এসে বিকেলের মুখোমুখি হয়। মেয়েটাকে দেখে বড্ড খারাপ লাগছে, একবার বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে ভীষণ। অথচ অপরাগ সে, সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাকে। বিকেল চোখ তুলে তাকাতেই রোদ্দুরের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিছু একটা বলতে চাইছিল বুঝি। পেছনে উমেদ মির্জার তপ্ত মুখখানা দেখে পুনরায় থম খেল। রোদ্দুর বুঝতে পেরে বলল, চল, বাবার মেজাজটা ভালো নেই। আমি কিছু করিনি, আমি বড় মায়ের কাছে থাকব। খবরদার রোদ, ওই মেয়ে যেন আমার ঘরে ছায়াও না মারায়। আমি কিন্তু সব ভেঙে চুরে গুড়িয়ে ফেলব। উমেদ মির্জা চিৎকার করে বলে উঠলেন। বিকেল ঝরঝর করে কেঁদে ফেলল। রোদ্দুর এবার আর অপেক্ষা করে না, ঠেলে ঠুলে ওকে বাইরে বের করতে উঠে পড়ে লাগলো। বিকেল, বেরো, পরে আয়, দেখছিস তো বাবার মেজাজ চরমে। কিন্তু আমার দোষটা কি? তোর কোনো দোষ নেই, দোষ আমাদের ভাগ্যের। তুই আয় প্লিজ। আমাকে এভাবে অপমান করছো তোমরা? স্তব্ধ হলো রোদ্দুর। বিকেল কাঁদছে, ঠোঁট কামড়ে ধরে বলছে, আমায় এত নিচে নামালে কেন তুমি? আমি তো তোমার কাছে আসিনি, তোমায় ভালোবাসিনি যেচে পড়ে। তুমি ভালোবাসা তৈরি করেছিলে, আজ যদি তা রক্ষাই না করতে পারো তবে কেন তৈরি করেছিলে, কেন? রোদ্দুর থম ধরা সুরে বলল, তুই আমায় প্রশ্নই করছিস বিকেল? হ্যাঁ করছি, করব না বলো? তোমাদের আমায় নিয়ে এত অসুবিধা, এত সমস্যা, এসব কেন ভাবোনি তুমি? কেন দূরে সরে গেলে না তখন? কেন কাছে টেনে নিয়ে এখন দূরত্ব বাড়াচ্ছ? আমি দূরত্ব বাড়াচ্ছি না রে, আমি শুধু তোকে এই ঘর থেকে চলে যাওয়ার জন্য বললাম। কেন বলবে? আমি কি এমন করে ফেলেছি? তোমার বাবা আমার উপর অযথাই রাগ দেখাচ্ছে, তুমিও বা কেন কিছু বলছো না? রোদ্দুরের রাগ চাপলো এবারে। মাথাটা যে তার ও ঠিক নেই পুরোপুরি। একদিকে মায়ের ওই অবস্থা, একদিকে আজ রাতে তার ফ্লাইট, আরেকদিকে বাবার নাজেহাল দশা। এখন যদি এই মেয়েটাও তাকে না বোঝে, কোথায় যাবে সে? কার কাছে যাবে আর? কেউ তো নেই তার সে ছাড়া। কি বলতাম আমি, তুই বলে দে। বিকেল সঙ্গে সঙ্গে পাল্টা প্রত্যুত্তর করে, অনেক কিছুই বলার ছিল, অন্তত বলতে পারতে ওর তো দোষ নেই, ওকে কেন বকছ? এটা না বলায় আমি তোর কাছে অনেক বড় অপরাধী হয়ে গেলাম রে বিকেল। জানি না, কিন্তু আমি চেয়েছিলাম তোমার প্রতিবাদ। প্রতিবাদ কার ওপর? আমার জন্মদাতা পিতার ওপর? মায়ের এই করুণ অবস্থাতে যে মানুষটা অঝরে কাঁদছে, যাকে আমি আজ পর্যন্ত কোনোদিন ভেঙে পড়তে দেখিনি এতটা, তার উপর কিসের প্রতিবাদ করব আমি? ভুল তো আমি করেছি। কপাল টান টান করে এক আকাশসম বিস্ময়তা দু চোখে জমিয়ে বিকেল উচ্চারণ করে, ভুল। পর মুহূর্তেই ঝাপসা হয়ে আসে চোখের কার্নিশ। করুণ স্বরটি নাড়ায়, আমাকে ভালোবাসা এখন ভুল হয়ে গেল। রোদ্দুর কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। একটা ইট দিয়ে নিজেই নিজের মাথা ভেঙে ফেলবে নাকি দেয়ালে বাড়ি মেলে ফাটিয়ে ফেলবে? কি বলছে সে, আর কি উত্তরে বলছে এই মেয়ে? রোদ্দুরের নীরব চাউনি বিকেলের হৃদয়ের আগুন আরও বাড়িয়ে দিল যেন।
দাউ দাউ করে জ্বলতে শুরু করলো বুকের মধ্যিখানটায়। হাসল সে, মলিন ক্রূর হাসি। এমনই হয়, আমি দেখেছি তো সিনেমায়, ভালোবাসার আগে এত এত কথা, পেয়ে গেলেই সব শেষ। আমিও বোকার মতো বিশ্বাস করে সবটা দিয়ে এখন সস্তা হয়ে গিয়ে বাকি কথা শেষ করার আগেই তীব্র ঝটকার চরটা এসে পড়ে ওর গালের ওপর। বিকেল হচ্চকিয়ে যায়, থতমতো খেয়ে 2 পা পিছায়। পিঠটা দেয়ালে ঠেকল ওর। রোদ্দুরে চোখ দুটি টকটকে লাল বর্ণের, নাকের পাটা কেঁপে কেঁপে উঠছে। বিকেলের ভেঙে চুড়ে কান্না পেয়ে বসলো এখন। মানুষটা তাকে চড় মারতে পারল? সত্য বলার এই প্রতিদান? রোদ্দুর গর্জন করে বলে, তোর জিভ ছিঁড়ে ফেলে দেব, আর একটা শব্দ যদি উচ্চারণ করিস, কুত্তার বাচ্চা। তুই কত দূরের কথা বলে ফেললি জানিস? জানে না বিকেল, কিচ্ছু জানে না। তার কিশোরীর হৃদয়ে এই মুহূর্তে ভরে উঠেছে অসংখ্য আগ্নেয়গিরির লাভায়। তীব্র দহন তাকে গ্রাস করে নিয়েছে। রাগ, ক্ষোভ, দুঃখ সব মিলেমিশে একাকার। এমত অবস্থায় যৌক্তিক কথা শোনবার মতো মন মানসিকতা কারো থাকে? গালে হাত চেপেই ওড়নাটা ঠিক করে বুকে বসায় বিকেল। এরপর হাঁটা দেয় গটগট পায়। রোদ্দুর গম্ভীর কণ্ঠে ডাকে, দাঁড়া! তাতে এক বিন্দু নড়চড় হয় না মেয়েটার। যেভাবে হাঁটছে সেভাবেই হাঁটতে লাগলো, বরং পায়ের গতি আরেকটু বাড়িয়ে দিল যেন। রোদ্দুরের মেজাজেও আগুন জ্বলে ওঠে। আবার ডেকে ওঠে ছেলেটা, এই বিকেল! বিকেলের পিণ্ডি চটকাতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু ততক্ষণে মেয়েটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে করিডোরের বাঁক পেরিয়ে। ওর থপথপ পায়ের শব্দও আপাতত পাওয়া যাচ্ছে না। রোদ্দুর কাঁপতে থাকে, না পারতে ঘুষি বসিয়ে দিল দেয়ালের গায়ে। ব্যথা পেলেও গা করল না। এই মুহূর্তে শারীরিক কষ্টের চাইতেও মানসিক টানাপোড়েন অনেকটাই বেশি। বাড়ির এমন নাজেহাল পরিস্থিতির মাঝখানেও আদিবার সৌম্যের ঝগড়াঝামেলা কমছে না এক মুহূর্তের জন্যে। আইরিন বিরক্ত প্রায়। এত ঝইঝণ্ড করে বিয়ে করেছিস, তাহলে ভালোভাবে মিলেমিশে থাক না। অথচ না, কে কিভাবে কার পিছনে লাগবে, কাকে উচিত কথা শোনাবে, এসব নিয়েই দুজনের পাল্লা। যেন কম্পিটিশনে নেমেছে কোনো। এর মাঝখান দিয়ে ছেলেটার পড়াশুনো গোল্লায় উঠেছে। জব খুঁজতে নেমেছে এখনই, আইরিন হাজারবার বারণ করা সত্ত্বেও। আদিবার সব কিছু কি আইরিনের পক্ষে জোগানো সম্ভব? আর টিউশন পড়িয়ে কী বা হয়? আইরিন কি করবেন, কোন দিক সামলাবেন, কিছুতেই কোনো হিসেব করতে পারেন না। তার রাগ ধরে আদিবার উপর। মেয়ে নিয়েছেন যেখানে, মেয়ের মতো আগলে রাখছেন, তারপরও মেয়েটা সবসময় গোমড়া মুখে থাকে, চুপচাপ, কথাও বলে না ঠিক করে। আর সৌম্য এসব দেখেই রেগে যায়। তাতে আদিবার কালো মুখ আরও কালো হয়। সবই বুঝতে পারেন আইরিন, বয়স তো কম হয়নি, কিন্তু প্রকাশ করতে পারেন না তিনি। মানুষটার কথা খুব মনে হয় তার। উনি থাকলে আজকে নিজের দুঃখগুলো বলার মতো একজন তার কাছেও থাকত। এসব ভাবতে ভাবতেই হাঁটছিলেন তিনি। হাতে ঝাউ ভাতের বাটি, একটু গাজর মিষ্টি কুমড়াও ম্যাশ করে দেওয়া, রেহুনুমার জন্যে। মুখে তুলে চামচে করে খাইয়ে দেবেন। অন্যমনস্ক হয়েছিলেন ভীষণ। খেয়াল করেননি কখন দিশা তাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছে। দিশার এক কানে ফোন, ঠোঁট ভর্তি ঝকমকে হাসি। আইরিনের সঙ্গে কাঁধে কাঁধ লাগতেই আইরিন মুখ দিয়ে ছোটোখাটো একটা চাপা চিৎকার করে দাঁড়িয়ে গেলেন। দিশা বিরক্ত গলায় বলল, এভাবে রিয়্যাক্ট করার কি আছে? আমি কি তোকে ফেলে দিচ্ছি নাকি? আইরিন হতভম্ব। এ বাড়িতে কেউ তাকে তুই তোকারি করে না, রেহুনু আবাদে, তাও মাঝে মাঝে স্নেহের চোটে। আর এই মেয়ে দুদিন আসতে না আসতেই তাকে তুই করে বলছে। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে চাকতে দিশার বিরক্তির পারদ আরেকটু বাড়ল। কলব্যাক করছি বলে ফোনটা কান থেকে নামিয়ে শুধল, কি ব্যাপার, এমন হাঁ করে কি দেখছিস? আইরিন বিস্মিত গলায় উত্তর করে, বাড়িতে এত বড় সমস্যা চলছে আর আপনার ভেতর কোনো হেলদোল নেই? আর এসব কি পোশাক পরেছেন আপনি? এত পাতলা শাড়ি? হাউ ডেয়ার ইউ! দিশা ভ্রু কুচকে বলে বসল, সাহস হয় কি করে আমাকে এসব কথা শোনানোর, আমার ড্রেস আপ নিয়ে কথা বলার? আমার পায়ের কানাকড়ির যোগ্যতাও তোর নেই। আর তুই কিনা ভদ্রভাবে কথা বলেন। আপনি নতুন দেখে আমি আপনাকে সম্মান দিতেছি, আপনিও দেন, আমাকে তুই তুকারি করবেন না। বাপরে বাপ, উড়ে এসে জুড়ে বসা তোকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? আমি উড়ে এসে জুড়ে বসেছি নাকি আপনি উড়ে এসেছেন আমার ছোট ভাইয়ের সংসারে? একটা থাপ্পড় মারলে না বুঝতে পারবি কে কোথায় উড়ে এসেছে আর জুড়ে বসেছে। বাপের বাড়িতে ছেলে নিয়ে উঠে ভাইদের দয়ায় থাকিস, আবার বড় বড় কথা তোর। আমি আমার হাজবেন্ডের ঘরে থাকি, তোর মতো না। তুই তো এমন কপাল পোড়া, জামাইটাও তোর রয় নাই। পরে যে অন্য জায়গায় বিয়ে শাদী করবি, নিশ্চয় তোর মতো অযোগ্য আজাইরারে কেউ বিয়েও করে নাই। আপনি আমাকে? আইরিন নিজেকে ধরে রাখতে পারেন না আর চিৎকার করে ওঠে তুমুল স্বরে, আমার বিয়ে কেন হয় নাই সেইটা তোকে ব্যাখ্যা করা লাগবে এখন? আর এটা আমার বাপের বাড়ি, কোনো ভাইয়ের বাড়িতে আমি দয়া দক্ষিণা করে থাকি না। তুই থাকোস, বিয়ে ছাড়া একটা বাচ্চা জন্ম দিসোস, লজ্জা করে না? আবার বড় বড় মুখ করস। ইউ বিচ! বলে হাত তোলে দিশা।
উদ্দেশ্য শরীরের সবটুকু শক্তি দিয়ে আইরিনের গালে ছাপ বসিয়ে দিবেন। কিন্তু তার আগেই কোথা থেকে সৌম্য এগিয়ে আসে, হাতখানা চেপে ধরে তার। পর মুহূর্তেই ঝটকা মেরে সরিয়ে দিল। ঝামটা খেয়ে পড়ল দিশা। তার রাগ বেড়ে গেল আরও। মাথার ভেতর টকবক করে ফুটতে লাগলো আগুন। ছোট ইঁদুর, তোকে আমি, বলতে বলতে জিভ দিয়ে ঠোঁট ভেজালো দিশা। ফোন বের করে ওসমানকে ফোন করল সঙ্গে সঙ্গে। ওসমান মির্জা বাড়িতেই ছিলেন। দোতলা থেকে দেখছিলেন একটা জটলা এখানে, মাঝখানে দিশা দাঁড়িয়ে। তাই ফোন না ধরে সরাসরি নিচে নেমে এলেন। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে শুধালেন, কি হয়েছে? তাকে দেখা মাত্র কেঁদে ফেলার ঢং করল দিশা। গায়ে পড়ল সকলের সামনেই। ওসমান বিব্রত ভঙ্গিতে মেয়েটাকে এক হাতে সামলে নিতে নিতে পুনরায় প্রশ্ন ছুড়ে দেন, হয়েছেটা কি? এত হইচই কেন? ভাইজান, আপনার বউ আমাকে। আইরিন কথা বলতে শুরু করতেই দিশা তার মুখের কথা কেড়ে নিয়ে বলে ওঠে আহ্লাদি কণ্ঠে, আমার এই শাড়িটায় আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে অসু? বলো তুমি। ওসমান মির্জা অপ্রস্তুতভাবে মাথা নেড়ে বললেন, না তো। আর তুমিই বলেছিলে তোমার বোন সবার ছোট, সম্পর্কে আমার ননদ হয়। ননদকে কি আপনি করে বলতে হয়? তুই করেও তো বলতে পারি। তুমি তো তুই করেই বলো, তাই না? এবারেও ওসমান মির্জা মাথা নাড়লেন। দিশা বলল, আমি তোমার বোনকে তুই করে বলেছি দেখে সে আমাকে কি বাজে ভাষাটাই না করলো। আমাকে বলে কি না আমি নাকি বাজারি মেয়ের মতো রংঢং করতে এরকম পাতলা ফালতু শাড়ি পরেছি। আস্তাগফিরুল্লাহ, আমি এ কথা বলিনি ভাইজান। আইরিন পারছেন না, কেঁদে দিবেন। দিশা চোখ কটমটো করে তার দিকে তাকিয়ে বলল, আমি কি মিথ্যে বলছি নাকি? এই মেয়ে, তুমি ওর সামনে আমাকে লায়ার প্রমাণিত করছো? আর তোমার ছেলে কি বড় সাহস আমার গায়ে কিনা হাত দেয়? পর মুহূর্তেই ওসমানের দিকে তাকিয়ে শুধালো, অসু, এই কি তোমাদের পারিবারিক শিক্ষা? বড়দের সঙ্গে এসব করা হয়? ওসমান মির্জা ফাটা বাঁশের চিপায় পড়ে গেলেন বুঝি। একদিকে বোন, অন্যদিকে তার এত সাধের স্ত্রী কাম প্রেমিকা। আইরিন ভালো মেয়ে, ভদ্রতার ব্যবহার। আবার দিশাকেও ঠিক অবিশ্বাস করা যাচ্ছে না। দিশা কেন এতগুলো মিথ্যে কথা বলতে যাবে? তাছাড়া সৌম্যকে দেখেছে হাত ধরে দাঁড়িয়েছিল চাচির, কেন ধরবে? কে সত্যি তবে? এসবের মাঝখানে সৌম্য যেন নীরব দর্শক এক, না কিছু বলছে, না কোনো প্রতিবাদ করছে, কারো দিকে চেয়েও নেই। কোথায় যে আছে তাও জানা নেই। মনে হচ্ছে ছেলেটা নিজের মধ্যে থেকেও নিজের ভেতর নেই। আইরিন কেঁদেই ফেললেন ডুকরে। ভাইজান, বিশ্বাস করো, আমি ভাবিকে এগুলা বলিনি। শাড়ি নিয়ে বলছি, কিন্তু অন্যভাবে। আর বাড়িতে এত বড় সমস্যা চলতেছে। তুই চুপ কর। ওসমান মির্জার ভার কণ্ঠস্বর আইরিনকে থামিয়ে দেন। দিশা আমাদের মতো না, ওর অনেক কাজ থাকে বাইরে, আর ও এরকম পোশাকেই কমফর্ট ফিল করে। এগুলো এখন থেকে অভ্যাস করে নে। আর বড় ভাইজানের সমস্যার মধ্যে তুই কেন জড়াতে যাচ্ছিস? যা হয় হোক গে, নিজের সংসার নিয়ে ভাব। ছেলে তো একটা মানুষ করতে পারিসনি। দেখো না চেহারাটা, গাঁজাখোরের মতো দেখাচ্ছে। বিয়ে একটা পাগলকে করে নিয়ে এসছে কোথা থেকে ধরে, এখন নিজেও পাগল হয়ে যাচ্ছে। এসবে মনোযোগ দে, নাকি আমার বউয়ের দিকে? আইরিন যার পর্নায় অবাক হন, হতাশ হন, একই সঙ্গে দুঃখ বোধ করলেন। দিশা খুশিই হলো। সকলের সামনেই তার গলা জড়িয়ে ধরল এক হাতে। চুমু খাওয়ার জন্য ঠোঁটটা আগাতেই ওসমান সামলে নিয়ে বললেন, ঘরে চলো, ঘুমাবে, টায়ার্ড নিশ্চয়ই। ইয়েস ডার্লিং। লাঞ্চ করবে না? আই অলরেডি ডান। ওয়াফি কোথায়? ও ঘুমাচ্ছে। তুমি দেখি ভালোই টেক কেয়ার করতে পারো ছেলের, আই এম ইমপ্রেসড। বলতে বলতে দুজনেই হেঁটে হেঁটে দুলকি চালে প্রস্থান করে জায়গাটার। আইরিন বোবা বনে দাঁড়িয়ে থাকেন ঝিম মেরে। তারপর একসময় আচমকা পাশ ঘুরে সৌম্যর গালে থাটিয়ে একটা চড় বসিয়ে দেন। তাতেও বেচারার কোনো হেলদোল নেই। চোখে জল নিয়ে আইরিন গজগজ করতে করতে বলেন, তোর মতো ছেলের মা হওয়ার চাইতে নিঃসন্তান থাকা ভালো ছিল। আমার কলিজায় আগুন ধরিয়ে দিলি তুই। আমি আশা করিনি, কোনো দিন আশা করিনি। কাঁদতে কাঁদতে চলে যান ভদ্রমহিলা। সৌম্য নির্বিকার, নির্লিপ্ত। তবে কেউ খেয়াল করল না নয়ন জোড়া ঈষৎ লালবর্ণ ধারণ করেছে। এশার আজান পড়ছিল তখন। আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছিল চারপাশে। অপেক্ষা উপন্যাসে স্যার হুমায়ুন লিখেছিলেন, মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। কথাটা কি ভয়ানক সত্যি! বিস্মৃতি কত দ্রুত থাবা বসায় তা প্রিয়জন হারালে বোঝা যায়। যে মানুষটি ছাড়া একদিন চলা অসম্ভব ছিল, সময়ের অতল গহ্বরে সে আজ কেবলই এক ঝাপসা স্মৃতি। বিদায়বেলার কান্না শুকানোর আগেই পৃথিবী তাকে ভুলে গিয়ে নতুনের আয়োজনে মেতে ওঠে। নিষ্ঠুর সত্য এটাই, আমরা অপরিহার্য কেউ নই। সৌম্য মারা যাওয়ার আজ ঠিক 3টে দিন হলো গুনে গুনে। ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতা কারো জন্য থামেনি, নিস্পৃহভাবে বদলে গেছে। অথচ এই 3 দিনেই বাড়ির চেহারাটা কি অদ্ভুত রকমের স্বাভাবিক হয়ে উঠেছে। রান্নাঘরে চুলা জ্বলছে, ডাল ভাতের চেনা ঘ্রাণ নাকে আসছে, কাজগুলো হচ্ছে নিজস্ব ছন্দে। চারপাশটা দেখলে মনে হয় সৌম্য নামের কেউ কোনোদিন এই বাড়িতে ছিলই না, যেন তার অস্তিত্বই মুছে গেছে মহাকালের গর্ভে। সবাই কত সহজে নিষ্ঠুর সত্যটাকে মেনে নিল, তাই না?
নাকি এই পুরোটাই একটা ভান, নিপুণ সাজানো অভিনয়? দীপ্র এখন সারাক্ষণ গেমের নেশায় বুঁদ হয়ে থাকে। ফোনের স্ক্রিনে আঙুলের দ্রুত সঞ্চালন আসলে শোক লুকানোর এক মরিয়া চেষ্টা বই কি। ও কি সত্যিই খেলছে, নাকি ওই ডিজিটাল দুনিয়ার আড়ালে নিজের হাহাকারটাকে চেপে রাখতে চাইছে? তৃপ্তি বিকেলের দেখা হয় ঠিকই, কিন্তু কেউ কারো চোখের দিকে তাকায় না। পাছে দৃষ্টি আটকে গেলে মনের গভীর গহ্বরটা ধরা পড়ে যায়। পাছে নোনা জলের বাঁধ ভেঙে সব অভিনয় ফাঁস হয়ে যায়। মানুষ বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, দুঃখ ভুলিয়ে দেয়। কি প্রচণ্ড পাষাণ আর মিথ্যেবাদী এই প্রবাদ! সময় আসলে কিছুই ভোলায় না, এক বিন্দুও না। সময় শুধু সইয়ে নিতে শেখায়, কলিজার ভেতর পাথর বেঁধে দেয়, যাতে মানুষটা পুনরায় স্বাভাবিক জীবনে হাঁটার নাম করে অভিনয় চালিয়ে যেতে পারে। তবে একজন পারছেন না, সৌম্যর মা। তিনি এই সম্মিলিত অভিনয়ের মঞ্চে সব থেকে আনাড়ি। হবেই তো, পেটে ধরেছিলেন যে। 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছিলেন, তখন যেমন ব্যথা ভোলার ভান করতে পারেননি, আজও পারছেন না। জন্ম দেওয়ার অসহনীয় যন্ত্রণার মতোই আজকের এই বিচ্ছেদ যন্ত্রণা তার কাছে বড় বেশি জীবন্ত। তার দু চোখের কোল সারাক্ষণ নোনা জলে ভিজে থাকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সৌম্যর ঘরের দিকে। যে ছেলেটাকে নিপুণ মমতায় বড় করেছিলেন, সে কেন এভাবে মাঝপথে হাত ছেড়ে দিল? আম্মা ডাকে আইরিন ফিরে তাকালেন। আদিয়া জুবুথুবু পায়ে এসে দরজায় দাঁড়িয়েছে। যার কাছ থেকে এতদিনে একবার মা ডাক শুনতে পাননি তিনি, বড়ই আক্ষেপ আর আফসোস করে গেছেন, সেই মেয়েটা আজ তাকে আম্মা বলে ডাকছে। এই ক্ষণে এসে তার মনে হয়েছে, মা ডেকে একবার হৃদয়ের ব্যথা ভোলানোর বদলে আরও উত্থেলিত করে দিক। আইরিন কোনো কথা বললেন না, কেবল ফিরেই তাকিয়ে থাকলেন। তার চোখ জোড়া এমন নিষ্প্রাণ, পাথর, যেন ওই দেহে প্রাণ সঞ্চার নেই। আদিবার ভাঙাচোরা হৃদয়টা পুনরায় টুকরো টুকরো হয়। একমাত্র সেই দায়ী আজ এই পরিবারের ধ্বংসের কারণ।